যেই জায়গাগুলো আমরা উল্লেখ করছি সেই জায়গায় আর কেউ নন, আপনি আছেন এবং আপনি সেই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিটা মুহূর্ত যেন আপনার চারপাশেই ঘটছে, আপনার বাড়িতে বা যেখানে ঘটছে ঘটনাটা। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোত্থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি রাফাত খান ফ্রম বনানী। ওকে, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। ঘটনা শুরু করার আগে আমি বলতে চাই আমি একজন অডিটর হিসেবে কাজ করি, ইন্টার্নশিপ করছি অডিটিং। সো আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং এই ঘটনা 2013 ঘটেছিল। অ্যান্ড আমি আপনার জামালপুরে চলে যেতে হয় আমাকে ওই কাজের অফিসিয়াল কাজের জন্য। অ্যান্ড আমি এবং জামালপুর এমন একটা জায়গা যে জায়গায় আপনি আগে কখনো যাইনি। ওকে। অ্যান্ড আমি ওখানে পরে আমার বস ফোন দেন এবং পরের দিনে আমি বাসে উঠে পড়ি এবং যাওয়ার পথে আনফরচুনেটলি আমাদের বাসের পিছনের দুটো চাকা পাংচার হয়ে যায়। সো আর বাসটা চলার মতো ছিল না। সো আমি বাস থেকে নেমে পড়ি আমার ব্যাগ নিয়ে। অ্যান্ড আমি তখন শীতকাল ছিল, নভেম্বর বা ডিসেম্বর। সো আমি বসে থাকি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি। অ্যান্ড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি পাই, খালি সিএনজি পাই। অ্যান্ড আমি সিএনজিটা নিয়ে চাচাকে ঠিকানাটা দেই জামালপুরের ওখানে। অ্যান্ড উনি আমাকে নিয়ে যান। আর নিয়ে যাওয়ার পর আমাকে একটা বাড়ির সামনে এসে থামান উনি। অ্যান্ড আমি ওনাকে টাকা দিয়ে বাড়ি থেকে নেমে পড়ি। অ্যান্ড সিএনজি থেকে নামার সাথে সাথে আমার একটা গায়ে শিউরি উঠে কাটা। অ্যান্ড আমি তাও ভাবলাম যে আমার বডি হয়তো আজকে কাজ করছে না। আমি ভিতরে ঢুকে পড়ি, বাড়ির ভিতরে ঢুকে জাস্ট বাড়িটা এক নজরে দেখি। অ্যান্ড বাড়িটা ছিল 3 তলা একটি পুরনো বিল্ডিং। অ্যান্ড 3য় তলার প্রত্যেকটা জানলা বন্ধ ছিল। সো আমি ভিতরে ঢুকে ফার্স্ট ফ্লোরে গিয়ে নক করি। অ্যান্ড প্রথম 2বার নক করার পর আই ডিডন্ট গেট এনি রেসপন্স, আমার কেউ দরজা খুলো না। থার্ড টাইম নক করতে গেলাম, হাতটা যখন ঠিক আমি দরজার সামনে নিলাম তখন এই মুহূর্তে দরজাটা খুলে গেল। অ্যান্ড দেখলাম যে আমার সামনে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন, সাদা শাড়ি পরা। কিরকম বয়স হবে? বয়স হবে 60-70, আচ্ছা, এরকম বা একটু বেশি হবে, হতে পারে। তো উনি আমার দিকে তাকালো। অ্যান্ড ওনার ফেসটা আসলে ওয়াজন্ট স্কেরি এট অল। অ্যান্ড শি ওয়াজ রিয়েলি, মানে দেখলেই বুঝতে পারতেন যে খুবই কাইন্ড একজন মানুষ। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি থাকার কোনো ব্যবস্থা হবে, আমি থাকতে চাচ্ছিলাম। তো উনি আমাকে কিছু না বলে উনি দরজার ঠিক পাশে সিঁড়ি দিয়ে দোতলায় হাঁটা শুরু করলো। তো আমি তার পিছিয়ে পিছিয়ে, আমার দুটো ব্যাগ ছিল, একটা অফিসিয়াল পেপারস এর ব্যাগ এবং একটা আমার জামা কাপড়, পার্সোনাল থিংস। অ্যান্ড আমি দোতলায় তার সাথে গেলাম। উনি দোতলায় একটা বিল্ডিং, একটা ডোর ছিল। অ্যান্ড কাঠের দরজাটা তালা দিয়ে লাগানো ছিল। উনি জাস্ট ওনার থেকে চাবির গোছা বার করলেন এবং ওটা দিয়ে তালাটা খুলে দিয়ে আমাকে যে হাত দিয়ে ইশারা করলো ভেতরে যেতে। দেন আমি ভেতরে গেলাম। অ্যান্ড দেখলাম ভেতরে অন্ধকার, 2 থেকে 3টে রুম ছিল। অ্যান্ড সব কিছু ধুলো ভরা ছিল। অ্যান্ড কেউ থাকে না ওখানে, দেখেই বোঝা যাচ্ছে কেউ থাকে না। তাও আমি ভাবলাম 3-4 দিনের ব্যাপার, আমার জাস্ট ওখানে রাতটাই কাটাইতে হয় আমার বেশিরভাগ সময়। সো আমি ওখানে ওনাকে বললাম যে থ্যাংক ইউ, আমি থাকবো 3-4 দিনের জন্য আছি আন্টি। উনি বললো ঠিক আছে। উনি মানে কিছু না বলে জাস্ট পিছিয়ে ফিরে হাঁটা দিয়ে উনি ঠিক দরজার সামনে গিয়ে পিছিয়ে ফিরেন। এই প্রথম আমাকে কিছু বলেন। উনি আমাকে বলেন যে বাবা, 3য় তলায় যাওয়া নিষেধ, 3 তলায় কোনোভাবেই যাওয়া যাবে না। জি। এন্ড আমি ভাবলাম ঠিক আছে, ফাইন। আমি সেদিন আর কিছু হয় না, আমি রাতে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড পরের দিন আমি ঘুম থেকে উঠেই কাজে চলে যাই। অ্যান্ড ফিরতে ফিরতে আমার রাত হয়ে যায়। অ্যান্ড সেদিন রাতে আসলে শুরু হয় সমস্যা। অ্যান্ড আমি রাতে ঘুমায় পড়ি। অ্যান্ড রাত ঠিক 3টার দিকে ধুপ ধুপ করে আওয়াজ শুরু হয়। অ্যান্ড আমি ঘুম ভেঙে যায়। অ্যান্ড আমি আওয়াজটা বুঝতে পারি যে আমার ঠিক মাথার উপর থেকে হচ্ছে, মানে 3rd ফ্লোরে আমার রুমের ঠিক উপরের রুমটা থেকে আওয়াজটা আসছে। তো আমি তখন ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো আমি ঘুমাইতে পারিনি। সো আমি তখন বেড থেকে নেমে নিচ তলায় যাই এবং আন্টির দরজায় গিয়ে নক করি।
কিন্তু কেউ দরজা খোলেন না। সো আই থট যে উনি হয়তো তৃতীয় তলায় কোনো শব্দ করছিলেন বা এরকম আচ্ছা, কিছু একটা। কিন্তু একজন বৃদ্ধ মহিলা রাত 3টা বাজে কি করবে? ডেফিনেটলি ওই সময় উনি ওনার ঘুমিয়ে থাকারই কথা। ঘুমিয়ে থাকার কথা। হুম। তো আমি তখন আর ঘুমাতে না পারে আমি ডাইরেক্ট তৃতীয় তলায় চলে গেছি, ইমপেশেন্ট আর কি। তো তৃতীয় তলায় যাওয়ার পর আমি দেখলাম যে দরজাটা কাঠের দরজা, খুব পুরনো গুণে ধরা কাঠের দরজা, ওইটা বাইরের থেকে একটা হালকা একটু মোটা একটা লাল সুতা দিয়ে বাঁধা, জাস্ট ওটা দিয়েই বাঁধা। আচ্ছা। এবং ভেতর থেকে আমি ঠিক তখন আওয়াজটা শুনছি যে প্রায় 30 সেকেন্ডস টু 1 মিনিট পর পর ধুপ 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 আওয়াজটা হচ্ছে। এন্ড তখন আমি দরজায় নক করি একটু জোরে 2বার। যখন নক করার সাথে সাথে আওয়াজটা আমি আর শুনি না, আওয়াজটা আর আসছে না। তো আমি পিছে ফিরে, আমি ভাবলাম উনি হয়তো বুঝছে না, আমি পিছে ফিরে হাঁটা শুরু করি সিঁড়ি দিয়ে। ঠিক যখন নামা শুরু করি তখন আওয়াজটা আবার শুরু হয়। তখন ঘুমের মাঝে আর কিছু করার থাকে না, আমি just নিচে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা। এন্ড পরের দিন আমি সকালে কাজে চলে যাই, আমার সাথে তেমন কিছু আর হয় না। এন্ড পরের দিন আমি রাতে যখন ফিরি ঘুমিয়ে পড়ি কিছু কাজ সেরে। এন্ড তখন সেদিন রাতে আমি কিছু খারাপ স্বপ্ন দেখি। এন্ড রাতে ঘুম ভেঙে যায় আমার। ঠিক আমার একটা অভ্যাস আছে, আমার ঘুম ভাঙলে আমি সবসময় বালিশের পাশে ফোনটা নিয়ে দেখি। তো ফোনে তখন দেখলাম যে রাত 3টা বাজার ঠিক 2-3 মিনিট বাকি। তো আমার কেন জানি না, তো আমি দেখলাম যে আওয়াজটা হয় নাকি। হ্যাঁ হ্যাঁ। তো আওয়াজটা তখন হওয়া শুরু করলো হঠাৎ করে। তো আমি এবং একই সময়ে হলো না, মানে শুরু হলো কি একই সময়ে? বুঝলাম মানে আগের দিন রাতের বেলা যে সময় আওয়াজটা হ্যাঁ, শুনেছিলেন 3টার ঠিক- সময়। ঠিক ওই একই সময়ে হয়? 3টার সময় আওয়াজটা শুরু হলো। এই যে 3টা, আমি 3টা কেন জিজ্ঞেস করলাম এবং এখানে কেন একটু মানে এমফাসিস দিলাম সেটা আমি পরে বলছি, আপনি আপনার ঘটনা বলুন। আচ্ছা ঠিক আছে। তো 3টা বাজে আওয়াজটা শুরু হলো। এন্ড দিস টাইম আমি আর নিচে যাওয়ার করলাম না, বিকজ আমি প্রত্যেকবার গিয়ে নক করতাম এন্ড কেউ দরজাই খুলতো না Right. নিচে। তো আমি ডাইরেক্ট উপরে গেলাম। এন্ড দিস টাইম উপরে আমি যাওয়ার পর সাথে সাথে দেখলাম যে লাল সুতাটা আজকে নেই, বাধা ছিল না আজকে দরজাটা। যেটা আপনি গতদিন দেখেছিলেন। জি। সো তখন আওয়াজটা হচ্ছে। এন্ড সো আমি নক করি 2-3 বার, বাট আওয়াজটা এবার থামে না। সো আমি আস্তে করে দরজাটা একটু ঠেলে ভিতরে একটু উকি মারি। এন্ড উকি মেরে আমি দেখি যে ডান দিকে একটা অন্ধকার রুমের মধ্যে জাস্ট 2টো জানালা খোলা, তা দিয়ে যা আলো আসছিল তা দিয়ে আমি দেখছিলাম 2টো জানালা খোলা। সে আলোতে মাটিতে, একটা ধুলোওয়ালা রুমের মাটিতে একটা কালো খুব লম্বা মানুষ আকৃতির কিছু একটা বসে আছে এবং তার পিঠটা আমার দিকে ফেরানো। মানুষের মতো কিন্তু ঠিক হ্যাঁ, মানুষ ফার্স্ট বলা যায়। গ্ল্যান্সে আপনি দেখে বলবেন যে তা হয়তো একটা মানুষ বসে আছে, হুম। কিন্তু আমি 5 সেকেন্ডস দেখার পর বুঝে গেছি যে এটা কোনো মানুষ হতে পারে না। কেন হতে পারে না? কারণ তার বডি ছিল অদ্ভুত কালো, আচ্ছা। পুরোপুরি অদ্ভুত কালো, এবং সে খুবই লম্বা এবং তার হাতগুলো খুবই লম্বা। এবং আমরা মেডিটেশন করতে যেমন বসি সে এইভাবে বসেছিল, পা দুটো ভাঁজ করে হ্যাঁ। এবং সে তার পিঠটা আমার দিয়ে দেওয়া ছিল। এবং আমি অন্ধকারে অল্প আলোতে যা বুঝতে পারছিলাম তার হাতে সাদা কঙ্কাল মতো ছিল, কঙ্কাল টাইপের কিছু ছিল। আচ্ছা। সে হাড় টাইপের কিছু ছিল, তার সামনে কিছু জিনিস রাখা, এবং সে প্রতি 30 সেকেন্ডস বা 1 মিনিট পর পর ওই হাড়গুলো দিয়ে মাটিতে বাড়ি মারছে, মানে ফ্লোরে এই শব্দটা। হ্যাঁ। এবং আমি প্রথমে একটু ঘাবড়ে গেলাম। সে মুখে মুখে কি যেন একটা বলছিল, এন্ড আমি বুঝতে পারছিলাম। আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ বাংলা, বিকজ বাংলা ভাষায় এটা মনে হচ্ছিল না। সে জাস্ট বর্বর করছিল, ডিফারেন্ট কোন একটা ল্যাঙ্গুয়েজ সে বর্বর করছিল। এন্ড আমি তখন খুবই ভয় পেয়ে যাই। এন্ড আমি ভাবলাম যে এখানে আর থাকার দরকার নেই, আমি নিচে গিয়ে শুয়ে পড়ি। তো আমি যেই ভাবলাম যে পিছে ফিরবো, সেই জিনিসটি আমার দিকে ফিরে তাকায়, এবং সে জাস্ট মানুষের মতো মাথা ঘুরে তাকায়নি। সে তার ওয়েস্ট থেকে, তার কোমর থেকে তার আপার বডি পুরো উপরের অংশটা পিছে ঘুরে সে আমার দিকে তাকায়। তার মানে নিচের অংশটুকু ওখানে ওইরকমই থাকে, কোমরের উপরের অংশ থেকে অর্থাৎ ওয়েস্টের ওপর থেকে পুরো জিনিসটা ঘুরে যায়। জি। আচ্ছা। এন্ড আমি দেখতে পারি যে তার বডি তো পুরো কালো, তার ফেসও পুরো কালো, এবং
তার কোনো কান নেই, তার কোনো নাক নেই, অ্যান্ড তার চোখ দুটো মানে রক্তের মতো লাল। তার মানে পুরো মুখটা সমান, শুধু দুটো চোখ বসানো। জি, আচ্ছা, রক্তের মতো লাল, অ্যান্ড তার খুব চিকন দুটো ঠোঁট আছে, খুবই চিকন। আচ্ছা, চিকন দুটো ঠোঁট আছে, অ্যান্ড সে আমার দিকে তাকিয়ে জাস্ট একটা হাসি দেয়, খুবই বিদঘুটে একটা বিচ্ছিরি হাসি দেয়, অ্যান্ড হাসি দেওয়ার সাথে সাথে তার ঠোঁটগুলো উপরে একদম চোখের নিচ পর্যন্ত উঠে যায়। আপনি এখনো হালকা হালকা কাঁপছেন, আপনার কি ওই সম্পর্কে মানে ওই ব্যাপারটা মনে পড়ছে নিশ্চয়ই? এবং ওই মুহূর্তে আপনার কি মনে হচ্ছিল, যে ইনি কি এই ফ্যামিলি মেম্বার নাকি অন্য কিছু? ভাইয়া, when you see a face like that, ওরকম যখন একটা চেহারা সামনে দেখবেন, তখন আর মাথায় কিছু চিন্তা করার মতো থাকে না। আমি সেটা বুঝতে পারছি পুরোপুরি। যে কিছু একটা যে বানাবেন, যে হ্যাঁ। জিনিসটা আসলে এইটা, সেরকম কোনো কিছু মনে হয়। তারপর আপনি কি করলেন ওই মুহূর্তে? আমি তখন খুব ভয় পেয়ে যাই, এন্ড ওখান থেকে দৌড় দিয়ে আমি বাড়িটা থেকে বের হয়ে যাই। 3টা বাস নিচে নামে গেট থেকে বের হয়ে যাই। গেট থেকে বের হয়ে পাশে 2 রোড পাশে একটা মসজিদ ছিল, মসজিদে গিয়ে আমি, মসজিদটা সারা রাত খোলা থাকে, সো ওখানে গিয়ে আমি শুয়ে পড়ি, রাতটা ওখানে কাটাই, বিকজ খুব ভয় পেয়ে যাই। আর ভোরবেলা ফজর নামাজের সময় আমাকে মসজিদের ইমাম সাহেব এসে ডাকেন, ও দেখে জিজ্ঞেস করেন যে আমি মসজিদে কেন ঘুমাচ্ছি এভাবে। তো ওনাকে আমি ওই আমার এক্সপিরিয়েন্স কারোর সাথে শেয়ার করিনি, ওনাকে ফার্স্ট পেলাম, তো ওনাকে আমি সব খুলে বলি। খুলে বলার পর আমি বুঝি না, উনি হয়তো বুঝতে পারছেন, উনি আমাকে একটা ওনার একটা কাঠের বক্স থেকে একটা তাবিজ দেন। তো বলেন যে তাবিজটা ওই বাসে যতদিন আসো ওই তাবিজটা গলায় রেখো। তো আমি ঠিক আছে, আমি ওটা বলে আমি দোতলায় আমার ইয়েতে গিয়ে, সে তখন দিন হয়ে যায়, তো আমি আমার কাগজপত্র নিয়ে বের হয়ে যাই, আমি কাজে বের হয়ে যাই, এন্ড রাতে গিয়ে ঘুমায় পড়ি আবার। আর 3rd ফ্লোরে যাওয়ার কোনো সাহস ছিল না। তো আমি ঘুমিয়ে পড়ি, এন্ড এবারও আমার রাতে 3:03-4 মিনিটস আগে ঘুম ভেঙে যায়। এন্ড এবার আমি শুয়ে শুয়ে জাস্ট ওয়েট করি যে আজকে রাতে কি হয়। এন্ড তখন আমার গলায় ওই তাবিজটা ছিল, ইমাম সাহেবের দেওয়ার তাবিজটা আমার গলায় ছিল। আমি ওয়েট করি কি হয়। এন্ড এবার আর 3টা বাজে কোনো আওয়াজ পাইনি। ফর দ্য ফার্স্ট টাইম ওই বাসায় কোনো আওয়াজ পাইনি। এন্ড আমি আরো 15 মিনিটস এর মতো ওয়েট করি আওয়াজটার জন্য, কিন্তু কোনো আওয়াজ হয় না। দেন আমি ঘুমানোর চেষ্টা করি, আস্তে আস্তে আমার ঘুম চলে আসে। যখন চোখটা ঠিক লেগে আসে, তখন আমি বুঝতে পারি যে আমার পায়ের ঠিক পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমি এইসব মোমেন্টে কখনো ওয়েট করি না যে আস্তে আস্তে দেখবো নাকি দেখবো না, আমি সাথে সাথে মাথা ঘুরে দেখি যে ওই জিনিসটি এবার দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর আমি দেখতে পারলাম যে অ্যাকচুয়ালি কত লম্বা জিনিসটা, বুঝতে পারলাম যে জিনিসটা এত লম্বা। মানে যখন বসেছিল তখন তো অনুমান লম্বা, এখন বুঝতে পারলাম যে এত লম্বা। এন্ড আমি সেটা দেখে, সে আমার দিকে ডাইরেক্ট মানে তাকিয়ে থাকে কোনো এক্সপ্রেশন ছাড়া। আমি খুবই ভয় পেয়ে যাই, আমি শুয়ে থাকি, আমার পুরো গা বরফ হয়ে যায়, কিন্তু তাও আমি ঘামানো শুরু করি। এন্ড আমি তখন দোয়া কালাম পড়ার চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে কোনো কথা ছিল না, এত কিচ্ছু মনে আসছিল না। সবচাইতে ভয়ঙ্কর যেটা জাগছে, আমার তাবিজটা তখন 3-4 সেকেন্ডস পর নিজে নিজে খুলে আমার বাম পাশে মাটিতে পড়ে গেছে, একা একা। আমি মানে এটা আপনি শিওর যে আপনি নিজে খোলেননি? এটা আমি নিজে তো ভুলেও খুলবো না, বিকজ আমি মুভ করতে পারছি না। মানে ভয়েও হাত চলে গেছে বা খুলে এরকম কিছু না? এরকম না, আমি ফ্রোজ হয়ে পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন, এন্ড নিজে নিজে তাবিজটা খুলে জাস্ট সামনে পড়ে গেছে। এন্ড আমি তখন এত ভয় পাই যে মানে অনলি আমার যা প্রোটেকশন ছিল সেটাও শেষ। তখন আমি ফেইন্ট হয়ে যাই। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এন্ড আমি যখন আমার হোশ ফিরে, তখন আমি 3rd ফ্লোরে। I was sleeping in the 2nd floor. Oh my God! That was when I lost. প্রথমে আমি হোশ আসে, আমি উঠি, দাঁড়াই, বুঝতে পারি যে আমি ফ্লোরে। তো আমি উঠে দাঁড়াই, আমি ভাবলাম হয়তো ভয় পেয়ে ঘাট থেকে পড়ে গেছি। তো আমি যখন উঠে দাঁড়াই, চারপাশে দেখি, তখন বুঝতে পারি যে এটা আমার ফ্লোর না, এটা আমার খাট না, আমার ব্যাগটা কিছু নাই, এই রুমে আমি আগে আসিনি। তখন আমি বুঝতে পারি যে এটা 3rd ফ্লোর, সেই রুমটা। আপনি সেন্সলেস ছিলেন, সো হাউ ডিড ইউ গো দেয়ার? এক্স্যাক্টলি, আই ডোন্ট নো হাউ আই ওয়েন্ট দেয়ার, বাট আমি সেন্সলেস ছিলাম, এন্ড আই ওয়াক আপ দেয়ার। এন্ড আমি তখন আশেপাশে দেখি যে আমি 3rd ফ্লোরের সেই রুমটাতে। এন্ড আমি আশেপাশে দেখি মাটিতে কিছু চুল পড়ে আছে,
কিছু পাউডার জাতীয় জিনিস ছিল, 2 রকম পাউডার ছিল। জাস্ট অন্ধকারে এক ঝলকে যা দেখতে পারছি ভয়ের ইয়েতে। আর ওই হাড়গুলো তখনও ছিল ওখানে। আর আশেপাশে খুব ভাঙা ফার্নিচার, অনেক ময়লা জিনিসপত্র ছিল, অত কিছু দেখার সময় পাইনি। আর আমার সাদা রঙের যে টি শার্টটা ছিল, যা পরে ঘুমাচ্ছিলাম, ওটা এদিক দিয়ে লাইক চেস্টের দিক দিয়ে ছেঁড়া, আচ্ছা, পুরো ছেঁড়া। এন্ড আমার শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ। সো অন্ধকারে যা বুঝতে পারছেন, পুরো বডি ব্যথা করতেছিল তখন। মানে আমি হার্ডলি নিজেকে জাস্ট উঠে দাঁড়া করেছি। আচ্ছা, দেন ওখান থেকে আমি ওগুলো দেখার পর আর এক মুহূর্ত থাকতে যাচ্ছিলাম না। আমি ওখান থেকে জাস্ট রাশ করে দোতলায় যাই। দোতলায় গিয়ে আমার ব্যাগ ট্যাগ, আমার ফোন চার্জে ছিল, যা ছিল সব নিয়ে আমি জাস্ট ব্যাগে ভরে বের হয়ে যাই। তাড়াহুড়োর মাঝে আমার অফিসিয়াল পেপারস গুলো ফেলায় আসি। দেন আমি বের হয়ে নিচে এসে একবার নক করি ওই আন্টির রুমে, দরজায়, কিন্তু নো অ্যান্সার, কেউ দরজা খুলেন না তখনো। কিন্তু তখন যে আমি দাঁড়ায় নক করব কয়েকবার, ওই সাহসটা নাই, কারণ আমি জানি ওই বিল্ডিং আমি সেফ না। তখন আমি জাস্ট আমার ব্যাগটা নিয়ে আমি দৌড়ায় গেট থেকে বের হয়ে যাই। এন্ড গেট থেকে ঠিক 2-3 স্টেপ নেওয়ার পর আমি বুঝতে পারি যে যখন কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, একটু বোঝা যায় যে সামওয়ান ইজ লুকিং এট ইউ। তখন আমি বুঝতে পারি যে পিছন থেকে হয়তো কেউ আমার দিকে তাকায় আছে বা কেউ দেখতেছে আমাকে। হ্যাঁ, তখন আমি পিছিয়ে জাস্ট তাকাই এন্ড দেখি ওই বিল্ডিং এর 3rd ফ্লোরে সেই রুমটার সেই জানালা যেটা খোলা ছিল, তার ভেতরে 2টো লাল রক্তের মতো লাল চোখ আমার দিকে তাকায় আছে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হ্যাঁ, 2টা চোখ দেখা যাচ্ছে কালো অন্ধকারের মধ্যে। আমি যে 2টা চোখ দেখতেছি আমার দিকে তাকায় আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে সে আমার দিকেই তাকায়। আমি ওইটা দেখার পর জাস্ট আমার ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড়ায় আমি জাস্ট সামনে, কিছু দূর সামনে একটা টং থাকে, টং ছিল। আমি টঙে গিয়ে, তখন ফজরের আজান দেওয়ার আধা ঘন্টা বাকি এরকম সময়। তো ওই সময় চাচা তখনও মাত্র টং খুলতেছে। তো ওইসব এলাকায় তো টং একটু আর্লি খুলে, সো টং তখন খুলতেছে। চাচা আমাকে দেখে যে আমি হাঁপাচ্ছি, খুব ভয় পাইছি বা কিছু সামথিং। তো চাচা আমাকে কিছু না বলে, জাস্ট পানি দেয় আর বসতে বলে আমার টঙে। তো আমি বসে একটু পানি খাই। চাচাকে আমি জিজ্ঞেস করি যে চাচা, আপনি এখানে কয় বছর ধরে আছেন? চাচা বলে যে আমি 13 বছর ধরে আছি। তো ওনাকে আমি আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে তখনও কিছু বলি নাই। আমি জাস্ট বলি যে আপনি কি এই বাড়ির ব্যাপারে কিছু জানেন? তখন বলে যে এই বাড়িতে, আমি তার থেকে জানতে পারি যে এই বাড়িতে অনেক বছর আগে একজন মহিলা ছিলেন এবং তার 2টো ছেলে ছিল। তাদের বাবা ফর সাম রিজন তাদেরকে ছেড়ে চলে যায়। 2টো ছেলে থেকে এক ভাই কালো জাদু করতে। এবং অনেক বছর আগে ওই বাড়ির 3য় তলায় নাকি এক ভাই আরেক ভাইকে খুন করে নিজে ফাঁসি দিয়ে মারা যান। চাচা আমাকে বলেন যে এরপর থেকে ওই বিল্ডিং আর কেউই থাকেন না, বিল্ডিংটা পুরোপুরি খালি। আচ্ছা, তখন আমি চাচাকে বলি যে, মানে আমি অবাক হয়ে যাই, আমি খালি পড়ে আছে মানে কি? ওখানে তো আমি দেখছি যে নিচতলায় আন্টি এখনো আছেন, বৃদ্ধ মহিলা একজন আছেন। তো চাচা বলে যে মামা যা বুঝেন না তা নিয়ে না কথাই বলা ভালো। ওই মহিলা অনেক বছর আগেই মারা গেছেন। আপনি যা দেখছেন ওটা আপনি নিজেই বুঝে নেন। তো ওইটা ওইটা শোনার পর উনি যে আমাকে ভয় লাগানোর জন্য বলবে, আমি তখনও তাকে আমার কথাই বলি নাই যে আমি এরকম জিনিস দেখছি। উনি জাস্ট আমাকে বলছেন। এরপর আমি জাস্ট স্টে করেননি? আমি আর স্টে করিনি, আমি ঢাকায় এসে পড়ি। আচ্ছা, ওকে। আপনি যদি এখন আবার বলা হয় যে কোনো কাজে আপনি জামালপুর যান, আমি এরপর থেকে ভাই আসলে এলাকার মধ্যে আবার যাওয়ার কোনো ইচ্ছা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং রাহাত, থ্যাংক ইউ। আপনার রাফাত, থ্যাংক ইউ। এবং আপনার অনেক প্রশংসা পাচ্ছি আমরা, এবং অনেকে লিখছেন, যারা লিখছেন তারা বলছেন যে
একটু মানে এইরকম ধরনের ভয়ঙ্কর আরো কিছু ঘটনা চাই। এবং আমি দেখতে পাচ্ছি এরকম অর্পণ আমাদের এসএমএস করেছেন এবং ভয়ানক ছিল বলছেন। এমনি রুবেল হোসেন সেই ইউনিভার্সিটি থেকে আমাদের এসএমএস করছেন, অনেক অনেক ভয় লাগছে। তার ফয়সাল আমাদের এসএমএস করছেন ঢাকা থেকে, এবং তার কাজিন জুবায়ের এবং রাকিব তার সঙ্গে রয়েছেন, এবং ভূত এফএম তার অনেক আজকে ভালো লাগছে। জ্যাকলিন আমাদের নাটোর থেকে এসএমএস করছেন, রাফসান এসএমএস করছেন, নারায়ণগঞ্জ থেকে দোলা দত্ত, টাঙ্গাইল থেকে আমাদের এসএমএস করছেন, সান ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, শাহরিয়ার আমাদের এসএমএস করেছেন নাসিব ফার্মগেট থেকে, শুভ আমাদের এসএমএস করেছেন, পল্লব আমাদের এসএমএস করেছেন, অর্পণ আমাদের এসএমএস করেছেন, আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। সামনে তো আসছে ক্রিসমাস, এবং ক্রিসমাসের দিনে আমাদের ভূত এফএমও আছে। তো আপনাদের যদি এরকম কোন ধরনের কোন স্টোরি থাকে যেটা হচ্ছে আপনার চার্চ রিলেটেড বা এরকম ধরনের কোনো কিছু, বা কোনো প্রিস্ট বা যারা আমাদের শুনছেন এই মুহূর্তে যদি আসতে চান, আমাদের সাথে জয়েন করতে চান, ডেফিনেটলি আমাদের একটু জানাবেন। আমরা চাই আপনাদের নিয়ে আসতে এবং আপনাদের সাথে কথা বলতে, আপনাদের ঘটনা শুনতে, আপনাদের অভিজ্ঞতা শুনতে। আপনাদের এসএমএস এবং আপনাদের ফেসবুকের পোস্ট আমরা আরো পড়বো। আগে একটা ঘটনা পড়ে আসি। এই ঘটনাটি অবশ্য আমাকে পাঠিয়েছেন দেশের বাইরে থেকে মারুফ হাসান, তিনি পাঠিয়েছেন মালদ্বীপস থেকে, এবং মালদ্বীপসে তিনি জব করেন। আচ্ছা, সেইটা ঘটনা শুনলেই আমরা বুঝতে পারবো। আমরা চলে যাই সরাসরি ঘটনায়। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আল্লাহ সব সময় আপনাকে ভালো রাখেন। আমার নাম মারুফ হাসান, আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া ইউনিয়নে। আমি মালদ্বীপ থেকে ইমেলটা করছি। আমি 2011 থেকে ভূত এফএম শুনি, কথা না বাড়ি আমি ঘটনায় চলে যাই। আমার নাম মারুফ হাসান মুন্না, আমি মাইকেল জ্যাকসনের অনেক ফ্যান, অনেক বড় ফ্যান। তো ঘটনাটা হচ্ছে যে আমি যখন মালদ্বীপের উদ্দেশ্যে শ্রীলঙ্কার বিমানে উঠি, তখন কে জানি হঠাৎ আমার নাম ধরে ডাকলো। তখন পেছনে তাকিয়ে দেখি কিছু তো নেই। আমিও কিছু না ভেবে চলে গেলাম বিমানে। যখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে আসলাম, তখন আবার ডাকলো আমার নাম ধরে। অনেক খুঁজি, কিন্তু পাইনি। 2 ঘন্টা পরে মালদ্বীপ থেকে গেলাম, কিছুদিন মালদ্বীপ চলে গেলাম। কিছুদিন এভাবেই আমাকে পিছন থেকে ডাকে। তার কিছুদিন পরে আমি একটা রিসোর্টে আমি এসে পড়ি, এবং কয়েক মাস পরে এক রাতে আমিও আমার বন্ধু বিচের পাড়ে হাঁটাহাঁটি করার পর একটা ওয়েটিং রুমে বসি। কিছুক্ষণ সময় পর আমি ফিল করি কে যেন আমার মুখ চেপে ধরে এবং আমাকে বেঞ্চে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে উঠে বসলো। কিন্তু আমি কাউকে দেখলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পর, আল্লাহর নাম ডাকার পর হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল, এবং আমি ওই বন্ধু কিছু না বলেই চলে গেলাম আরেক বন্ধুর কাছে। সকালে যখন আমি কথাটা ওই বন্ধুকে বললাম, ওরা ফান করলো আমাকে নিয়ে, এবং ফজরের আজান দেওয়ার আগে 3 ঘন্টা পর্যন্ত আমার শরীরে যে ব্যথা করছিল সেটার কোনো উত্তর কেউ দিতে পারেনি। শুনেছি এখানে নাকি একটি বাচ্চা মেয়েকে দেখা যায়। তার কিছু মাস পরে একজন নতুন লোক আসে, এবং তার সাথেও নাকি এরকম একটা ঘটনা ঘটেছে। সে নাকি দেখে হঠাৎ কে জানি তার দিকে এসে গলা চেপে ধরলো, এবং অনেক চেষ্টার পর লোকটি ছুটে চলে যায় আমাদের অফিসে, এবং তার পরদিন থেকে সেই লোকটি ঠিক মতো খেতে পারতো না এবং ওই রুমের সামনে যেতে ভয় পায়। আজ অনেক দিন যাবৎ লোকটি অসুস্থ। সবাই আমাকে বিলিভ করে আমার সেই রাতের ঘটনাটার কথা। এখনো একা থাকতে আমার ভয় হয়, কিন্তু নামাজ পড়ি, এবং নামাজ পড়ি বলেই এরপর থেকে আমার সাথে তেমন কিছু আর হয়নি। আমি সেই রুমটার ছবি অলরেডি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, এবং আমার ঘটনা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। তো আমার কাছে প্রথম যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনাটা মানে আপনি যে বাসাটায় রয়েছেন সেই বাসারই কোনো একটা রুমে এরকম একটা আজব কাণ্ড ঘটছে, এবং আপনি যদি সত্যি ধরুন যে আপনি কোনো একটা বাসা ভাড়াই নিয়েছেন, এবং সেই বাসার হয়তো মানে সব ফ্ল্যাট মেম্বারদের আসলে এরা এক্সিস্ট করে না, আপনার বাড়িওয়ালাও এক্সিস্ট করে না, কিন্তু আপনি দীর্ঘদিন ওখানে বাস করে যাচ্ছেন, জানেন না। এরকম কিন্তু ঘটতে পারে না, একদম কিন্তু অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? এবং একইভাবে এই যে আমরা এই ঘটনাটা শুনলাম যে কি যেন ডাকছে, কি যেন মানে মুখ চেপে প্রবলেম, এবং আপনার সাথেও যে কোনো মুহূর্তে হতে পারে। তো আমি বলবো যে যদি আপনারা এই মুহূর্তে ভূত এফএম যারা শুনছেন তাদেরকে বলবো, যদি বেশি উপভোগ করতে চান ঘরের বাতিটা নিভিয়ে দেবেন, এবং সেই সাথে যখন শুনবেন চোখ বন্ধ করে নিজেকে ওই জায়গাগুলোয় কল্পনা করবেন।
যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপে যাব, এবং অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো। অডিও ক্লিপও আছে আমাদের হাতে, আমরা সেটা আমরা একটু পরে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদেরকে আচ্ছা এসএমএস যদি করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। মালদ্বীপ থেকে যেরকম ঘটনা আসছে সেরকম অনেক অনেক ঘটনা আমাদের দেশের বাইরে থেকেও আসছে, এবং যারা এই মুহূর্তে সরাসরি আমাদেরকে শুনছেন, বিশেষ করে দেশের বাইরে যারা সবসময় দেশকে মিস করেন এবং ভূত এফএমকে অনেক বেশি পছন্দ করেন, দেশের তো বটেই, তাদের জন্য থাকলো আমাদের সবার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Mood FM, the night of the life. সালামু আলাইকুম, শাফি বলছি ধানমন্ডি থেকে। আমি আপনাদের ভূত এফএম অনেকদিন ধরে শুনি, ভাবছি আমার ঘটনা যেটা আমি জানি সেটা শেয়ার করব। এই ঘটনাটা 2006-7 আমি যখন ইউকে তে ছিলাম তখনকার। যেটা হচ্ছে যে আমি কভেন্ট্রি ইউনিভার্সিটিতে পড়তাম, সো আমি কভেন্ট্রি ইউনিভার্সিটির পাশেই হাম্বার অ্যাভিনিউ নামে একটা রোড ছিল, ওইখানে থাকি। তো ঘটনা যেটা শেয়ার করব এটা কিন্তু ইউকে তে 2006 শেষে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি 2007 পর্যন্ত বেশ তোলপাড় করা একটা ব্যাপার ছিল। অনেক পুলিশি ব্যাপার ঘটেছিল, অনেক ইনভেস্টিগেশন পেপার রিপোর্টও হয়েছিল। তো ওইটার একেবারে চাক্ষুষ সাক্ষী আমি থাকতাম হচ্ছে 421 হাম্বার এভিনিউ বিল্ডিংটা একটা রুমে। ওইখান থেকে আমার ইউনিভার্সিটি হাঁটার দূরত্ব ছিল প্রায় 10 মিনিটের। দুভাবে যাওয়া যেত, একটা হচ্ছে আমার বাসা থেকে বের হয়ে ডানে মেইন রোড দিয়ে হেঁটে যাওয়া যেত, আরেকটা হচ্ছে আরেকটু সামনে এগিয়ে পিছনের দিক দিয়ে আরেকটা বাগান বা গার্ডেন আছে বা পার্ক আছে, ওই পার্কের পাশ দিয়ে যাওয়া যেত। তো ওই যে রোডটা দিয়ে পার্কের পাশ দিয়েছে সেখানে একটা বাঙালি মেয়েও একই ইউনিভার্সিটি PhD করতো, তো মাঝে মাঝে আমি ওইখান দিয়ে যেতাম ওর সাথে হেঁটে যাওয়ার জন্য। তো এমন একদিন বিকেল বেলা ক্লাস শেষ করছি, তখন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, হালকা হালকা ঠান্ডা, তখনও উইন্টার শুরু হয়নি। আমি ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করে লাইব্রেরি ওয়ার্ক শেষ করে হেঁটে বাসায় আসছি। তো আমি যে ওই বাঙালি মেয়েটা যে বাসায় থাকতো ঠিক তার অপোজিটে একটা বাসায় দেখলাম যে জানলায়, দোতলার বাসার মধ্যে নিচতলার জানলায় ওদের বড় জানলা থাকে। ইউকে তে সবগুলা প্রায় একই, বিভিন্ন শহরগুলোতে দেখবেন যে একই প্যাটার্নের বাড়ি থাকে। আরেকটা কথা বলে নেওয়া ভালো, কভেন্ট্রি কিন্তু ইউকের ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল প্লেস রিলেটেড টু World War II। এখানে অনেক বম্বিং হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো এখানকার বিল্ডিং গুলোর যেটা হচ্ছে একই রকম দেখতে, লাল রঙের বিল্ডিং থাকে। তো আমি যেটা করেছিলাম, হেঁটে আসছি, তো দেখলাম যে একটা বেশ বয়স্ক মহিলা জানলায় বসে আছে, উদাস হয়ে তাকায় আছে। তো আমি হাঁটতে হাঁটতে আসতেছি, তো হঠাৎ করে মহিলাটা আমাকে ইশারা করে ডাকলো। তা ওদের যেটা হয় যে বাসায় একা থাকে, বুড়া মানুষ কেউ থাকে না। তো আমি হাসলাম, একটু হাসি দিয়ে বললাম হাত নাড়া, তারপর চলে আসলাম। মহিলা একবার হাত নাড়াইলো, বুঝে পারছি। পরের দিন আমি তখন বাজে হচ্ছে রাত প্রায় 11টা বাজে। আমার ল্যাব ওয়ার্ক করে ফিরতে ফিরতে দেরি হয়ে যাচ্ছিল। তো রাত 11টা বাজে, ইংল্যান্ডে রাত 11টা কিন্তু অনেক রাত, অনেক রাত, একদম নিশ্চুপ। এবং সাধারণত ব্রিটিশরা যেটা করে 7টা বা 8টার সময় ডিনার করে ফেলে, এরপরে কিন্তু এত রাত ওরা চার্জে না, ঘুমিয়ে যায়। তো আমি হেঁটে আসছি, দেখি যে ওই একই মহিলা ওই একই বাসায়, ওই দিনকে আমি ওই পথ দিয়ে আসছিলাম। তো দেখি যে ওই মহিলা জানলার কাছে দাঁড়িয়ে আমাকে হাত দিয়ে ডাকছে। তো আমি গেলাম, 11টা বাজে, যদিও ব্যাপারটা কেমন তাও ভাবলাম যে যাই, যেহেতু ডাকছে একটা বয়স্ক মানুষ, যদি কোনো হেল্প বা কিছু লাগে। তো যাওয়ার পর বলতেছে যে ওই মহিলা তো কাঁপা কাঁপা গলায় জানলা খুলে এই ঠান্ডার মধ্যে বলতেছে যে হাই হাই ইউ, where are you from? তো আমি বললাম যে I'm Shafi from বাংলাদেশ। তো মহিলাটা বললো যে ও ইউ আর শেফ? I said no, I am not chef, my name is Shafi। তো এই তো আরো টুকটাক কথা হলো, তারপরে বললাম ওকে গুড নাইট, টেক কেয়ার দেওয়ার পরে আমি চলে আসলাম। দুটো বয়স্ক মানুষ একই কথা বারবার ঘুরায় ঘুরায় বলছিল।
তো এমন বেশ কয়েকদিনই আমি প্রায় 3-4 দিন ওই পথ দিয়ে আসিনি, আমার মেইন রোডটা দিয়ে এসেছি। তো লাস্টে 3-4 দিন পরে সোমবার, এটা একটা সোমবার ছিল, ওই মহিলা, আমি সকালবেলা ফাহমিদাকে বললাম, আচ্ছা ফাহমিদা হচ্ছে ওই বাঙালি মেয়েটা যে ওই যে ওইখানে থাকতো, পিএইচডি করছে। তো ও বলছিল যে তখন একটু আর্লি সকাল যেতে হবে, তো তুমি এদিক দিয়ে যাও, আমরা একত্রে যাবো। তো আমি ওদিকে গিয়ে ওদের বাসার সামনে ওরকম ফোন দিয়ে দাঁড়ায় আছি। ওই মহিলা গেট খুলে বের হয়ে ওই যে ওয়াক অ্যাসিস্ট্যান্ট দুইটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। তো আমাদের দুজনকে দেখে হাত নাড়লো। তো আমি বললাম যে এই মহিলার সাথে দিনের কথা হচ্ছে, বয়স্ক মানুষ, বোধহয় বাসায় টাসায় কেউ নাই, চলো একটু কথা বলে যাই। তো গেলাম, ওই মহিলা বলে আমার সাথে একটু জুস খেয়ে যাও, মানে তোমাদের দেখে ভাল লাগছে, এই মানে ইয়াং এনার্জেটিক, আমার কাছে পাচ্ছে না, তুমি নাকি বাংলাদেশি। আমার আমার হাজবেন্ড বার্মাতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় ছিল, তো তোমাদের ওইখানে কক্সবাজার নামে একটা জায়গা আছে, ওইখানে এয়ারফিল্ডে এসে কাজ করতো। তো আমরা খুব মজা বললাম, খুব উৎসাহ পেলাম। আমরা বললাম যে ঠিক আছে, একটা কাজ করি, আমরা ক্লাসটা শেষ করে যাওয়ার সময় অবশ্যই তোমার সাথে কে থাকে। তো বলে যে আমার একটা ছেলে আছে, ও সবসময় বাইরেই থাকে, তোমাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মানে ওদিনকার মতো শেষ। তো দুপুরে আমরা ক্লাসটা শেষ করে সিটি সেন্টার গেছি। আমরা দুজনেই গেছি সিটি সেন্টারে, আসলে একটা লাঞ্চ করব এই টাইপ একটা উদ্দেশ্য নিয়ে। সিটি সেন্টারে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে ওই মহিলাটা মার্কস এন্ড স্পেন্সারের শোরুমের সামনে দাঁড়ায় আছে। খুব অবাক করা বিষয় হচ্ছে বুড়োটা অনেক বয়স্ক, মানে আমাদের কাছে মনে হয়েছে যে 100+ হবে। তো গিয়ে মহিলাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করো? বললো যে এখানে ঘুরতে আসছিলাম, তোমাদেরকে দেখে দাঁড়াইছে। আমরা খুব অবাক হয়েছি, বিকজ আমরা এখানে আসবো বা এই মহিলা আমাদেরকে দেখার কোনো কারণ নাই, বিকজ আমরা সম্পূর্ণ তার উল্টা একটা দিক থেকে আসছি এবং আসার সময় মহিলার দিকে তাকাইছি। তারপর ওর কথা এলো, বাইরে মহিলার নাম নিতা দিনাদ্রি, ওই মহিলা তার নাম বলেছিলেন। তো এমন কয়েকদিন এভাবে আরো অনেকদিন দেখা হয়েছে। একদিন যেটা হয়েছে কভেন্ট্রি ক্যাথেড্রালের ওইখানে একটা হিরোশিমা মনুমেন্ট আছে, ওইটা হচ্ছে মানে হিরোশিমা অ্যাটম ইয়ার জন্য না, অ্যাটাকের জন্য না, এটা একটা হিরোশিমা মনুমেন্টই বলে। তো ওইটা ওয়ার্ল্ড ওয়ার 2 এরই একটা মনুমেন্ট। ওইখানে আমি আর আরেকটা ফ্রেন্ড বসে আছি। ওই ফ্রেন্ডটা হচ্ছে জার্মান। তো আমরা দুজন বসে আছি, তো কথায় কথায় বলতেছিলাম যে এখানে এটা তো কভেন্ট্রি, হিরোশিমারি এখনো জানো ওয়ার্ল্ড ওয়ার 2 এর অনেকে এখানে থেকে বললো যে হ্যাঁ থাকে, আমরা জানি এই সেই। তো উই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার দোজ থিংস, এরকম জিনিস। তো হঠাৎ দেখলাম ওই যে দেখো মহিলাটা দেখতে পাচ্ছ। তো সে প্রথমে একটা দিকে তাকায়া বললো যে না তো, কোনো মহিলা তো নাই। আমি খুবই অবাক হইলাম, বিকজ আমি একটা মহিলাকে, ওই বুড়া মহিলাটাকে দেখতে পাচ্ছি যে কভেন্ট্রি ক্যাথেড্রালের গেটের পাশে চুপচাপ দাঁড়ায় আছে। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে কভেন্ট্রি ক্যাথেড্রালে হেঁটে উঠতে বেশ কয়েকটা সিঁড়ি ভাঙা লাগে। এই মহিলার স্বাস্থ্যের যে অবস্থা এবং ব্রিটেনের যে সিস্টেম, এই মহিলা একা এখানে আসতে পারার কোনো কারণ নেই, ডেফিনেটলি তার সাথে কেউ থাকবে। এবং সবচেয়ে বড় কথা, আমি এখনো মহিলাটাকে দেখতেছি এবং মহিলা আমার দিকে তাকায় আছে, হাসতেছে, বাট ও দেখতে পাচ্ছে না। ওর নাম হচ্ছে অ্যাডমিন সিভোচিক নাম ছিল, ও দেখতে পাচ্ছে না। এটা খুবই একটা অবাক করা ব্যাপার। তো আমি আবার তাকাই, তখন তো আমিও আচ্ছা ঠিক আছে, হয়তো বা এটা চলে গেছে, তো ও দেখেনি। তার 2 দিন পরে মহিলার সঙ্গে আমার দেখা হইলো হচ্ছে কভেন্ট্রি রেল স্টেশনে। এটা মানে উইয়ার জায়গায় মনের সঙ্গে আমার দেখা, এবং সে আমার সাথে এত ভালো ব্যবহার করে, এত সুন্দর করে কথা বলে। সে আমার এই জুস খাওয়াবে, এই খাওয়াবে, সে আমার দেশের খবর নেয়, তার হাজবেন্ডের গল্প করে, বলে যে এই শহরটার প্রতি এত মায়া জন্মাইছে সেই জন্ম থেকে, বম্বিং এর সময় তার ঘটনা বলে, অনেক ঘটনা বলে। তার ছেলে আছে একটা, সেই ছেলের কথা বলে। তো আমি যখনই জিজ্ঞেস করি তোমার ছেলের সঙ্গে কখনো দেখা হয় না, বা তোমার সঙ্গে তোমার ছেলেকে দেখি না কেন, কারণ তোমরা একই বাসায় থাকো, তুমি ওল্ড হোমে নাই, হসপিটাল নাই, মানে why your son is not with you, or why I haven't seen him, মানে not for a single day. তো এই মহিলা না এই কথা বলে এড়ায় যায়। তো একবার ফাহমিদাকেও একদিন বললাম যে, আর একদিন বললাম যে তোমাদের বাসার অপোজিটে যে লোক মহিলাটা থাকে, তোমার সাথে দেখা হয়েছিল? বলে যে আমার সাথে আর একদিনই দেখা হয়েছিল, এরপর দেখা হয় নাই। আর মজার ব্যাপার হচ্ছে ওই বাসায় একটা লোক থাকে, খুবই মানে সহজে কোনো মানে লরি ড্রাইভ করে বাড়িতে, কিছু মোটা সোটা লম্বা, সে সবসময় রাতে আসে এবং মোটামুটি জার্ম থাকে।
মানে খুব মানে নয়েজি একটা লোক। এখানে এই মহিলা মানে স্নোয়িং শুরু হয়নি, আমার ইউনিভার্সিটি ক্লাস আছে, তো সকালবেলা একদম সকালে আমি জাস্ট ব্ল্যাক কফি খেয়ে ইউনিভার্সিটি রওনা দিয়েছি। ওই দিক দিয়ে যাওয়ার সময় তো মহিলা দেখি যে গেইটে দাঁড়ায় আছে। এত সকালে এই মহিলা দাঁড়াতে তখন বাজে প্রায় 6:30 বা 6:45। তো সে আমার ডাকলো, ডাকার পর আমি গেলাম। হ্যাঁ, কেমন আছো, তোমার দিনটা দেখলাম, কেন কমেন্ট লিখেছি ছেলে, তারপরে আবার দেখা হইলো, এরপর তার কথা নাই, কি ব্যাপার, কেমন আছে তোমার ছেলে কই, মানে ছেলে বের হয়ে গেছে, তুমি কি, তখন আমি simple জিজ্ঞেস করলাম, "আচ্ছা, বুঝলাম।" মহিলা তো স্ট্যান্ড কথা বলছে, বড় ব্যাপার যে আমার আশেপাশে আজকে হোয়াইট হেঁটে যাচ্ছে এবং খুব অবাক হয়ে আমার দিকে তাকাইলো। তো জিনিসটা সাধারণত হোয়াইটটা একজনের তাকায় না, মানে এটা ওদের একটা অভ্যাসের বাইরে। তো আমি এটা খেয়াল করলাম, যেই যাচ্ছে আমার দিকে খুব অবাক হয়ে তাকাচ্ছে। তো আমি বুঝতে পারি, মহিলা বললো, তুমি বাসায় আসো, আমার সাথে কফি খাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, খালি কফি খেয়ে আসছি, মহিলার কাছে খালি টোস্ট খাওয়া যাবে। তো আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর যেটা হলো, কেমন জানি আমার একটা ফিলিংস ছিল, মানে বানায় সে আমার সামনে খালি কফি আর 2 টুকরা আপেল নিয়ে আসলো। কফিটা যখন আমি চুমুক দিলাম, আমার কাছে মনে হলো যে এটা অনেক 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 বছর পুরানো মাটির মতো গন্ধ। আমি আবার কফি খুব ভালো চিনি, তো আমার কাছে মনে হলো এটার যে গন্ধটা টার্কিশ কফির ওই গন্ধটা না, বা মানে ব্রাজিলিয়ান কফির ওই যেটা মাটি মাটি গন্ধ সেটা না, কেমন জানি পুরান হয়ে গেলে শ্যাওলাটের গন্ধ। তো মহিলা আমাকে বারবার ইনসিস্ট করছে, খাও খাও খাও। আর একটা মজার কথা হচ্ছে, মহিলা তাকে দরজা খুললো, দরজায় কোনো মানে দরজা যখন খুলে আমি ঢুকবো, বন্ধ কোনো একটা আওয়াজ হয় নাই, বা সে যে বন্ধ করছে ক্লিক করে আওয়াজ হওয়া কিছুই হয়নি। আমি অবাক। একদিন দেখি আমার বাসার সামনে ওই যে সোশ্যাল পুলিশ আসছেন, আয়সা বলতেছে যে তোমার নাম লিখো, তুমি অমুক বাসায় ঢুকছো। তো আমি বললাম, হ্যাঁ, আমি পরশুদিন গিয়েছিলাম। আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমি ছিলাম স্টুডেন্ট মানুষ, কি হইলো আবার, কেন কি অমুক বুড়া মানুষ মরে রেখেছে নাকি। তো বলে যে তুমি আবার সে কেন ঢুকছো সকালবেলা। ভাবলাম যে ওইখানে একটা বয়স্ক মানুষ আছে, উনি আমাকে ব্রেকফাস্টের জন্য দাওয়াত দিছে, আই জাস্ট অ্যাটেন্ডেড হার, আই মেট হার সাম ডেজ বিফোর। ভদ্রতা করে আমি এখানে গেছি। বলে যে ওইখানে কোনো বুড়া মানুষ থাকে না, দরজা খোলা ছিল, আমার একদম ইলিগাল এন্ট্রি, মানে অসংখ্য আমি ইলিগাল এন্ট্রি করিনি। আহ, তো আমার তো অবস্থা তখন খারাপ, আমি খুব টেনশনে পড়ে গেলাম, কি হলো। তো কিছুদিন পরে পুলিশ আবার আসছে, যে বলে ঠিক আছে কিছু, আমরা ও যে আমাদেরকে রিপোর্ট করছে, সে এও বলছে যে তোমাকে নাকি তার আগে দরজার সামনে দাঁড়া একা একা কথা বলতে দেখছে। আমার তো তখন কলিজা পুরো বুঝে গেছে, আমাকে একা একা কথা বলতে দেখছে মানেটা কি। এর আগে একদিন অ্যাডমিন বললো সে মহিলাকে দেখে নেই। তো আমি সঙ্গে সঙ্গে ফাহমিদাকে কল করলাম, যে তুমি যেখানে থাকো একটু বাসায় আসো, পুলিশ আসছে, আই নিড ইউর হেল্প। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমি আসতেছি। আসার পর আমরা দুজন মিলে আমরা দেখছি, পুলিশ খুব অবাক হইলো। পরে এই যেটা হইলো যে এরপরে খুব অবাক হইলো, আমি আমি আসলে ভয় পাচ্ছি এখন, ভাবতেছি কি হয়েছে আসলে। পুলিশ বলতেছে, দেখো এখানে আজ থেকে 26 বছর আগে তুমি যে নাম বলতেছো নিজে জিনিস, তার বাসা ছিল খাসি আগে, she died 26 years back, and তুমি এখন বলছো তুমি তার সাথে দেখা করতেছো, দেখা হচ্ছে, ইট ইজ ইম্পসিবল। তো আমি অনেক শুনছি যে কভেন্ট্রিতে বা ইংল্যান্ডে অনেক হন্টেড বাড়ি আছে, হন্টেড এরিয়া আছে। কভেন্ট্রিতে এমন অনেক ইস্যু আছে, যুদ্ধের সময় অনেক লোকের অনেক বাড়ির সেলারে নাকি কান্না শোনা যায়। তারপরে আমি যে বাসাতে, তার পাশের বাসাটা ভাড়া হয় না নাকি এই কারণেই, বা ভাড়া চিনেন্ট আসলেও চলে যায়, বিকজ এখানে নাকি ঠোসঠাস আওয়াজ হয়, তাছাড়া নাকি গুলির শব্দ শোনা যায়। তো ইম্পসিবল কিছু না। তা আমি খুব ভয় পেয়ে বললাম যে তুমি কি আমাকে বলতে চাচ্ছ I have talked with somebody who died 26 years back? মানে do you think I am insane or I am in any drug or anything like that? তো ফাহমিদা বললো, দেখো আমি একজন পিএইচডি স্টুডেন্ট, অ্যান্ড ও আবার ফাহমিদা ব্রিটিশ নাগরিক, বাঙালি হলো। তো ও বললো, দেখো আই এম ব্রিটিশ, আমিও বলতেছি আমার সাথেও দেখো। যে, মানে আমি আরো বললাম যে দেখো এই মহিলার, বললো যে তুমি আর কি জানো, এই মহিলা তোমাকে কি বলছে।
আমি বললাম যে দেখো এ বলছে মিটার এনার্জি, ওর হাজবেন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পাইলট বা সামথিং রয়্যাল এয়ারফোর্সে ছিল, সে আমি বাংলাদেশি বলার পর সে বলছে যে তার হাজবেন্ড স্টেশন ছিল বা মিয়ানমারে, ওইখান থেকে সে আমাদের বাংলাদেশ ব্রিটিশ রয়্যাল আর্মি কক্সবাজার এয়ারবেসে আসছে, ওইখানে নাকি যুদ্ধ করছে, তারপরে নাকি কোথায় মারা গেছে, দেশে কখন এর পিঠে আসে না, তার একটা ছেলে বলে যে ওর ছেলেও মারা গেছে 8 বছর আগে। আফটার হিজ সান ডাই, দিস হাউস ওয়াজ লেফট এমটি বিকজ তাদের কোনো বংশধর ছিল না, দ্যাটস ওয়াই এটা সরকার নিলাম করে দিছে, এবং এই লোকটা কিনে নিছে, যা তুমি তার বাসায় ঢুকছো। তো জানি না কি, তারপরে এই নিয়ে অনেক কিছু হলো, পুলিশ বুঝতে পারলো যে সামথিং হন্টেড হ্যাপেন। তো সে বললো যে তোমার সাথে আবার দেখা হইলে তুমি ইমিডিয়েট আমাদেরকে কল করবা। ব্যাস পুলিশ যাওয়ার পরে ওই দিনকে আমি বাসা থেকে বের হই নাই, 2 প্যাকেট সিগারেট কিনে এনেছিলাম, ভয়ে যে আগুন নিভানো যাবে না বাসা, এই টাইপ একটা ব্যাপার। আম্মুকে ফোন করেছিলাম, দেশে দোয়া টোয়া যা পারি সব করছি। তো ওই দিন আমার অ্যাসাইনমেন্ট জমা দিতেই হবে, তো আমি বের হয়েছি। বের হয়ে বাসা থেকে বের হয়ে জাস্ট মেইন রোড দিয়ে, ওই দিকে তো যাচ্ছি না, মেইন রোড দিয়ে ইউনিভার্সিটির আমার মাঝামাঝি জায়গায় আসছি। আমার সময় পিছন থেকে ডাকলাম, আমি দৌড় দেবো কিনা ভাবতেছি, ঘুরে দেখে মহিলা দাঁড়ায় আছে। আমি সঙ্গে সঙ্গে ফোন বের করছি, যে পুলিশ যে ফোন নাম্বার দিয়ে গেছে ওইখানে ফোন দিব। মহিলা জাস্ট আমাকে বললো, পুলিশকে জাস্ট খালি বললো যে তোমার সাথে আমার আজকেও দেখা হয়েছে, আমি তোমাকে আমার ভালো লাগছিল, তুমি বাংলাদেশের মানুষ, আমার হাজবেন্ড বাংলাদেশে যুদ্ধে মারা গেছিল, আমি আসলে পৃথিবীর কেউ না, বাট আমি কমিউনিটি ছেড়ে কখনোই যাব না, আমাকে নিয়ে কোনো ঝামেলা করতে না তুমি। জাস্ট এটা বলার পরে আমি দেখলাম যে মানে মানুষ অফিস টফিস যাওয়ার জন্য হেঁটে আসলে ওই সাথে মিলায় গেল মহিলাটা। আমি জাস্ট বোকা হয়ে দাঁড়ায় আছি, এই ঠান্ডা দিয়ে দরদর করে ঘামতেছি, মানে কাঁদবো না চিৎকার করবো বুঝতে পারছি না। পুলিশকে ফোন দিলাম একটু পরে, যে আমার খালি তোমাদেরকে জানানোর জন্য সঙ্গে আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার, আই এম নট ফিলিং হলো। এরপরে যেটা হলো যে আমি প্রায় 3-4 দিন পুলিশের এখানে গেছি, তারপরে ওদের মেন্টাল রিহেবিলিটেশন সাপোর্ট ওরা আমাকে দেওয়ার চেষ্টা করছে। যেটা হচ্ছে যে আমি এখনো জানি না ওই মহিলাটা কে, কেন আসছে, আমাকেই বা কেন তার মানে পছন্দ হলো। এখানে অনেক বাঙালি স্টুডেন্ট ছিল, ও কিন্তু ফাহমিদাদের বাসা অপোজিট, কখনো ফাহমিদাকে একলা ডাকে নাই, সে আমার কোনো ক্ষতি করেনি। ও সে আবার কোনো একটা দিন আমাকে বলেছিল যে তুমি ইংল্যান্ডে যেই বিপদেই পড়ো না কেন, গড উইল সেভ ইউ, অ্যান্ড ইন ইউর ফিউচার লাইফ ইউ উইল ডু বেটার, বেস্ট, গডের দোয়া থাকবে। মানে আমি তোমার জন্য দোয়া করব, তুমি অনেক ভালো একটা মানুষ, খুব ভালো ব্যবহারের মানুষ। এই তো আমি এখনো জানি না যে ওটা আসলে কি ছিল, কেন ছিল, আর মানে আমার সাথে কেন দেখা হয়েছে। এই হচ্ছে আমার এই ইংল্যান্ডের ঘটনা। ধন্যবাদ। FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। শীতের রাতে, বিশেষ করে পৌষ এবং মাঘের রাতে, পৌষ মাস পড়ে গেছে, এবং মানে ভূত এফএমের সাথে ভয় পাওয়ার মজাই আলাদা, এবং এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে আশা করছি আপনি যেখানেই থাকুন না কেন অনেক এনজয় করছেন। একটু আগে যে ঘটনাটা পেলাম আমরা, সেই ঘটনাটা আপনি শুনে কি বলবেন? মানে আমি এই ঘটনাটা যখন শুনি আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, এবং মানে এটা আমি জানি না যে কিভাবে মিলে যায়। আজকে প্রথম যিনি বললেন, জামালপুরে তার একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়েছিল, যে কিনা এক্সিস্টই করে না। ইনি যিনি ঘটনা এইমাত্র যে ঘটনা আপনারা শুনলেন, সেখানেও একজন বৃদ্ধা মহিলার আমরা ঘটনা শুনলাম, যিনি পৃথিবীর জীবিত কেউ নন, এবং এরকম মানে অদ্ভুত ভাবে এই ঘটনাটা শেষে এরকম একটা পরিণতি হবে কেউ ভাবতেও পারছিলেন না হয়তো, তাই না? এবং আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এরকম অনেক জিনিসই আছে যেটা হচ্ছে আমরা আসলে ভাবতে পারি না, কিন্তু ঘটে যায়। একদিন হঠাৎ করেই আপনি আয়নার দিকে তাকিয়ে আপনার আয়নার ভেতরে আপনার প্রতিবিম্ব নাই দেখতে পারেন। একদিন হঠাৎ করেই আপনি আপনার ঘরের
আলমারিটা খুলে ভেতরে আবিষ্কার করতে পারেন এক অন্য পৃথিবী। ঘটতেই পারে কিন্তু। যাই হোক, আমাদেরকে SMS করেছেন অনেকেই। পিয়া আমাকে SMS করেছেন ফার্স্ট স্টোরি এবং থার্ড স্টোরি তার কাছে অনেক ভালো লেগেছে। হৃদয় আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাফরিন, এবং আজকের দুইটা স্টোরি অনেক স্কেরি ছিল তাই লিখেছেন তিনি, এবং লিখেছেন যে এরকম স্টোরি চাই। অপু আমাদের জুরাইন থেকে লিখেছেন যে অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। এবং আমার নাম জয় লিখেছেন স্টোরিটা দারুণ লাগলো, তিনি টাঙ্গাইল থেকে লিখেছেন। কাউসার আমাদের SMS করেছেন মাসুম দ্বীপচড পাবনা থেকে, এবং আমাদেরকে, এবং তিনি থার্ড স্টোরিটা অনেক অনেক বেশি অবাক করার মতো তাই তিনি লিখেছেন। সানি আমাদের কুমিল্লা থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ শুনছেন SH আবরার, রেগুলার আমাদের SMS করেন, আজকেও করেছেন হাজারিবাগ থেকে। এছাড়াও হিমেল পান্ডে আমাদের ক্যান্টনমেন্ট থেকে SMS করেছেন, ফার্স্ট ঘটনাটা তার কাছে অদ্ভুত লেগেছে। মাহমুদুর রহমান আমাদের SMS করেছেন যশোর থেকে। আসাদ আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ সঞ্জানা আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে রয়েছেন মুথিত এবং শিমু নেত্রকোনা থেকে। অনুভব আমাদের সাথে রয়েছেন শোভন। এছাড়াও আমাদের সাথে পলাশ রয়েছেন প্রীতম রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। সামির এবং রিয়া ওয়ারি থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন লিখন, আমাদের সাথে রয়েছেন রাজীব এবং লোপা রামপুরা থেকে। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সাথে রয়েছেন, এবং তারা হসপিটালে এই মুহূর্তে, সেখান থেকে আমাদেরকে শুনছেন। আমাদেরকে এছাড়া বাপ্পি SMS করেছেন মৌরি SMS করেছেন সুপ্ত ময়মনসিং থেকে, SMS করেছেন আসিফ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা অ্যাপ দিয়ে শুনছেন তাদেরকে বলবো ফেসবুকে আসতে এবং জানিয়ে দিতে কেমন লাগছে আপনাদের কাছে। সবাই আসবেন, বাট দেশের বাইরে থাকলে এখন আপনি যদি কোনো কিছু লেখেন ফেসবুকে, আমি ডেফিনেটলি এখনই দেখতে পারবো সেটা। আচ্ছা, অনেক ভয় পেয়েছেন জান্নাতুল ফেরদৌস ফেসবুকে লিখছেন, রেডিও ফুর্তির ফেসবুক পেজে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফেরদৌস খান ফয়সাল লিখেছেন আমাদেরকে এখানে, এবং তিনি আমাদের সাথে রয়েছেন, এটা জানিয়েছেন। অনেক ভয় করছে আমাদের এখানে, আকাশ লিখেছেন তাই। সেতু আমাদেরকে লিখেছেন, আমাদের সাথে তিনি ঘটনা শুনছেন এবং কিছু সাজেশনও রয়েছে তার, সেটা আমরা পড়লাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন অডিও ক্লিপটা অনেক ভয়ের লিখেছেন আমাদেরকে আকাশ আবারও, এবং জয় আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে। জুয়েল রয়েছেন, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, এছাড়াও আশরাফুল ইসলাম আর যে খান সহ আরো অনেকে। আমি একটু আগেই ভূত এফএম পেজে আজকে যে পার্টিসিপেন্টরা আছেন, যারা আজকের গেস্ট তাদের ভিডিও আপলোড করেছি, আপনারা অবশ্যই ক্যান চেক ইট আউট, এবং আমি আশা করছি যে আপনাদের ডেফিনেটলি আপনাদের আজকের যে বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। বুঝতেই পারছি না, আমারও ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি। Yes, the night comes alive with coming phone, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আপনাদের জানা ঘটনাগুলো লিখে পাঠান আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofm, which is BHWTFM@radioFOYK.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অর্থাৎ ঘটনাটা রেকর্ড করে আপনার ফোন বা অন্য কোনো ডিভাইস দিয়ে ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর যারা দেশের মধ্যে রয়েছেন অডিও ক্লিপ পাঠাতে চান, তারা তো আপনার ঘটনা পাঠাতেই পারেন, আপনার জানা সেরা ঘটনা পাঠাতে পারেন, এবং অন্য কেউ যার পক্ষে হয়তো স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তার ঘটনাটাও কিন্তু আপনি নিজে ভূত এফএমকে যদি ভালোবাসেন তাহলে ভূত এফএম এর পক্ষ থেকে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যারা মনে করছেন যে আপনাদের ইমেল আমরা কেন পড়ছি না এরকম একটা ব্যাপার, আপনার ইমেল যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা পড়বো, কোনো চিন্তা করবেন না এটা নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমি আরো একবার আপনাদের জানাই যে এই মুহূর্তে আমরা মোটামুটি 3টি ঘটনা শুনেছি এবং 3টি ঘটনার অনেক প্রশংসা পেয়েছি। আশা করছি এই ঘটনাটা আপনার ভালো লাগবে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। জি। আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা মানে ভৌতিক কিনা সেটা বলতে পারবো না, বাট একটু ডিফারেন্ট। তো আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে শেয়ার করে মিজান ভাই। তো ঘটনাটি ওনার সাথে ঘটে। আচ্ছা। তো মিজান ভাইয়ের ঘটনাটি ঘটেছিল 2010-এর দিকের ঘটনা। তো আমাদের আজিমপুরে শাসাব বাড়ি নামে একটা বাড়ি আছে যেটা সবাই চিনে। তো ওই জায়গার আশেপাশেরই একটা জায়গায়। তো রাত প্রায় আপনার 11টা 11:30 এরকম একটা সময়। তো মিজান বাসা থেকে বের হয়। তো বের হয়ে ওই রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া চলাফেরা করে না, ঠিক 9টার পরে তেমন একটা ফাঁকা হয়ে যায়। তো মিজান হাঁটতে হাঁটতে জাস্ট ওই শাসাব বাড়ির ওখানে বটতলা আছে একটা, বিশাল বড় একটা বটগাছ আছে, এখনো আছে। তো সেদিকটায় সে হাঁটতেছিল বাসা থেকে বের হয়ে। তো হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করলো যে শাসাব বাড়ির উল্টা পাশে ঠিক একটা মসজিদ এবং একটা মাজার একসাথে আছে। আচ্ছা। এবং ওই মাজারটার সাথে মানে আর রাস্তার সাথে ছোট্ট একটা ড্রেনও আছে। আচ্ছা। তো মিজান দূরের থেকে দেখতেছে যে একজন লোক সে ড্রেনের পাশে বসে আছে। তো দূরের থেকে দেখে ও হাঁটতেছিল রাস্তা দিয়ে, ওই দিকটায় হাঁটতেছিল। তো তখন তেমন গাড়ি ঘোড়া চলাফেরা করতেছিল না রাস্তায়। তো মিজান হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পর যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে মানে পাগল টাইপের একটা লোক, জামা কাপড় নোংরা বলাই চলে। হ্যাঁ। তো উনি ড্রেনের পাশে বসে মানে কিছু একটা ড্রেন থেকে তুলছেন। তো এটা দেখার পর ওর একটু কিউরিসিটি কাজ করে যে এত রাতে একটা লোক কি করতেছে এখানে। তো মিজান যেটা লক্ষ্য করলো যে উনি ড্রেন থেকে শুধু কিছু তুলছেন যে এটা না, উনি কিছু একটা তুলে উনার হাতে রাখছেন, হাতের তালুতে, এবং সেখান থেকে উনি আবার তার মুখে দিচ্ছেন শেখা জিনিসগুলো। মানে মিজান দেখতেছে যে উনি ড্রেন থেকে ময়লা তুলে হাতে রেখে আবার সেটাই খাচ্ছেন। আচ্ছা। তো এটা দেখার পর মিজান বেশ অস্বাভাবিক একটা দৃশ্য। জি জি আসলে তো এটা দেখার পর মিজান সেখানে থেমে যায়। হুম। তো মিজান থেমে গিয়ে দেখতেছিল। তো মিজানের দেখা সঙ্গে সঙ্গে আরো 2-1 লোক এসে ভিড় করে সেখানে, যে মানে কি হইতেছে। তো আরো 2-3 জন আসার পর সবাই দেখতেছে যে উনি ড্রেন থেকে কিছু একটা তুলতেছে এবং খুব আনন্দের সাথে উনি খাচ্ছেন। মানে ওনাকে দেখে বোঝা যাচ্ছে না যে উনি কোনো ডার্টি কিছু খাচ্ছেন। তো উনি তখন মিজানকে বলতেছে, ওকে ওর দিকে ইশারা বলতেছে যে কাছে আয়, এই নে খা। তো এটা বলার পর মিজান একটু মানে অস্বস্তিকর বোধ করে যে এরকম ড্রেন থেকে উঠিয়ে তাকে কেউ কিছু দিচ্ছে আর সে খাবে। তো তার কাছে একটু ব্যাপারটা একটু অন্যরকম লাগে। তো মিজান কিন্তু তার কাছে আর যায়নি। তো মিজান দেখতেছে ব্যাপারটা। তো মিজান যখন ডিনে করলো, তো ওই লোকটা করলো কি যে আরেকজন ছিল তার পাশে, তাকে ইশারা দিয়ে বললো যে তুই আয়। তো ওই লোকটাকে যখন ডাকলো সে লোকটা সরাসরি চলে গেল তার নিকট, ওই পাগল ব্যক্তিটা বা যেই আছে। তো ওনার কাছে যাওয়ার পর উনি বললো যে তুই হাত পা ওই লোকটাকে। তো তখন উনি যেটা করলেন যে ড্রেন থেকে উঠিয়ে, ছোট একটা ড্রেন এখনো আছে সেখানে রাস্তার পাশে, তো উনি সেখান থেকে উঠিয়ে ওই লোকটাকে হাতে দিয়ে বললো যে খেয়ে ফেল। ওই লোকটা জাস্ট দেখলো ওনার ওনাকে কি দিছে, উনি জাস্ট করলো কি ওনার মুখে দিয়ে দিল। আচ্ছা। তো মুখে দেওয়ার পর উনি আবার পিছনে এসে দাঁড়াইছে। তো মিজান বলতেছে যে ভাই মানে কি দিল আপনাকে, আমাকে তো দিয়েছিল আমি তো না করলাম। কি দিছিল বলতে পারলাম না, মানে টেস্টটা এরকম কিছু আমি এর আগে টেস্ট করি নাই। জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে ভিতরে চলে গেল। তারপর ওই লোকটা নিজের মতো করে ড্রেন থেকে ময়লা তুলছে আর খাচ্ছে। তো একটা পর্যায়ে আরো কিছু লোকজন হয়, মানে সবাই ভিড় জমে যায় ওনাকে দেখার জন্য। তো তখন ওই লোকটা বলতেছে যে আমার রুটি খাওয়া, এরকম বলতেছে মিজানের দিকে ইশারা করে। তো মিজান চিন্তা করতেছে যেহেতু আমি ফার্স্ট টাইম একটু ভুল করছি, তো এবার আর ভুলটা করা যাবে না। তো এটা শোনার পর মিজান সেখান থেকে চলে যায়। তো আমাদের ওই আজিমপুরে চায়না বিল্ডিং এর দিকেই কিছু ব্রেডের কারখানা আছে। তো মিজানের দেখা দেখি আরো অনেকেই মানে ব্রেড আনার জন্য সেখান থেকে ওই রুটির দোকানগুলোতে যায়। তো মিজান যেটা করে, মিজান একটা রুটির দোকানে গিয়ে রুটি নিয়ে আসে, জনকে বলে যে বন রুটি টাইপের গোল যে রুটিগুলো। আচ্ছা। তো ওর দেখা থেকে আরো অনেকে ব্রেড, বড় ব্রেড গুলো নিয়ে আসে। তো একজন চাও নিয়ে আসে। তো আসার পর সবাই দেয়। তো সবাই দেওয়ার পর উনি কিন্তু কারো থেকে কোনো রুটি নিচ্ছে না, শুধু মিজানের 2 টাকা নাকি 3 টাকাতে সে কিনছে রুটিটা। আচ্ছা। ওইটাই সে নিল। সে নিয়ে মনে হচ্ছে সে ড্রেনের ভিতরে জাস্ট একবার ঢুকাচ্ছে, বের করে মুখে দিচ্ছে। ওই ময়লা সহই খাচ্ছে। ইয়েস। এবং এটা সবাই দেখতেছে। এবং মিজানে যে রুটি আনছে তার থেকে কিন্তু অনেকে দামি ব্রেডও আনছে সেখানে। উনি কারোটাই খাচ্ছে না এবং চাও খাচ্ছে না। উনি জাস্ট খাওয়ার পর মিজানকে বলতেছে যে তুই কাছে আয়। আমি বলতেছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে হাতের। তো মিজানকে বলতেছে যে তুই কাছে আয়। তো মিজান তখন কাছে যায়। তো সে মিজানকে বলতেছে যে তোর সাথে এরপর আমার আবার দেখা হবে। আচ্ছা। তুই যদি আজমির শরীফ যাস, ইন্ডিয়াতে একটা প্রসিদ্ধ মাজার আছে যেটা আমরা সবাই চিনি, বলতেছে তুই যদি ওখানে যাস তাহলে তোর সাথে আমার দেখা হবে। এটা বলার পর মিজানকে বলতেছে যা।
তো কেউ আর যাচ্ছে না সেখান থেকে, সবাই দেখতেছে যে উনি কি করে। আচ্ছা। তো উনি জাস্ট উনার মতো করে রুটি খাওয়া শেষ করলেন, উঠে দাঁড়ালেন। তো শাসাব বাড়ি থেকে ছাপড়া মসজিদের যে রাস্তাটা গেছে হুম হুম। সে বটতলা থেকে, তো উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডানে বামে দেখতেছিলেন, মানে একটা অপ্রকৃতস্থর মতো যে উনি কি করবেন কিছু বুঝে উঠতে পারতেছেন না। তো উনি জাস্ট হাঁটা দিলেন, ছাপড়া মসজিদের থেকে হাঁটা দিলেন। তো উনার পিছনে পিছনে মিজান ছিল, আর রাস্তা যারা ছিল মানে সবাই তার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে ছাপড়া মসজিদের এখানে আসার পর এখন যেখানটা কাঁচা বাজার বসে, তো ডান দিকে হচ্ছে 27 নম্বর কলোনির গেট, আর বাম দিকে হচ্ছে লিটল অ্যাঞ্জেলস স্কুলে যাওয়ার যে রাস্তাটা। হুম হুম। তো মিজান একা হলে হয়তো বা তার ভুল হতে পারতো, তারা সবাই দেখতেছে যে ঠিক ওই জায়গাটা আসার পর মনে হলো কি যে উনি জাস্ট হাওয়ায় মিশে গেলেন। আচ্ছা। মানে কেউই কিন্তু আর তাকে দেখতে পারতেছে না। অনেকে জাস্ট 27 নম্বর কলোনির দিকে গেল, ওইখানেও উনি নাই। লিটল অ্যাঞ্জেলস স্কুলের দিকে গেল কলোনির, ওইখানেও নাই। আর সোজাসুজি হচ্ছে আজিমপুর ম্যাটার্নিটি যে রাস্তাটা, ওদিকে গেল অ্যাটলিস্ট তাকে দেখতে পাওয়ার কথা। উনি কিন্তু সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় রাসেল ভাই, নাই, একেবারে নাই সবার চোখের সামনে। হ্যাঁ, এবং সবার চোখের সামনে। মোটামুটি কত মানুষ ছিলেন ওখানে? মিজান যেটা বলে যে ওইখানে যাওয়ার পর আরো 7-8 জন, প্রায় 10-12 জনের মতো হবে। এবং 10-12 জন মানুষের সাথে চোখের সামনে জাস্ট ভ্যানিশ হয়ে গেলেন, এবং 10-12 জন মানুষ একই দৃশ্য দেখলেন। এবং তাই তো? সবাই কিন্তু সবার মুখের দিকে তাকাচ্ছিল, আর মিজানের দিকে সবাই বেশি তাকাচ্ছিল, কারণ ওকে যে কথাটা বলে এটা সবাই শুনে যে তোর সাথে আমার আরেকবার দেখা হবে, সেটা আজমির শরীফে। এবং এরকম কিন্তু রাসেল ভাই আমরা আরো অনেকের মুখে শুনি যে চলতি পথে এরকম কিছু মানুষদের সাথে আমাদের দেখা হয়, যাদের মানে বেশভূষায় একটু ডিফারেন্স থাকে সাধারণ মানুষের চাইতে। হ্যাঁ, সেটাই। এবং আমরা যারা চলতি পথে আছেন এবং এই মুহূর্তে ড্রাইভ করছেন তাদেরকে বলবো যে অনেকেই আমাদের কিন্তু এরকম বলেন যে আপনি হয়তো বাসে যাচ্ছেন, যারা এই মুহূর্তে দূরপাল্লার বাসে বিশেষ করে যাচ্ছেন, ফিরছেন ঢাকায় বা যাচ্ছেন ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন, তারা একটা জিনিস শুনেছেন তো যে বাসে বা গাড়িতেও এরকম ঘটনা ঘটে। আপনি যদি নিজে ড্রাইভ করার সময় অনেকেই দেখেছেন যে পেছনের সিটে নাকি কেউ বসে আছেন, রিয়ার ভিউ মিররে দেখা যায় কিন্তু পেছনে তাকালে কিছুই দেখা যায় না। ঠিক একইভাবে বাসে হঠাৎ করে কোনো একটা অপরিচিত জায়গায় বাস থেমে যায়, কিছু মানুষ ওঠে এবং তারপরে বাকি ঘটনাটা আপনারা জানেনই যে ওইখানে তাদেরকে মানে এই রাস্তায় শোনা যায় যে ওরা রেগুলার এই নির্দিষ্ট জায়গা থেকে ওঠে এবং একটা নির্দিষ্ট জায়গায় নেমে যায়, এবং মাঝখানে বাসের মধ্যে পেছনে যদি কেউ তাকান বা রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনে দেখার চেষ্টা করেন তাহলে অনেকে অনেক কিছুই দেখতে পান। তো এরকম একটা ব্যাপার। অনেকে দেখেন যে বাসের সিটে, আপনার পাশের সিটে যে ভদ্রলোক বসেছিলেন তাকে তিনি আসলে ওখানে ছিলেনই না। সুপারভাইজারকে জিজ্ঞেস করলে বলা হয় না আপনার পাশে তো কেউ ছিল না, আপনি একা যাচ্ছেন পুরো বাসে, মানে পুরো সিটটাতে, দুটো সিটের মধ্যে এই সিটটাতে কেউই ছিল না, এই দুটো সিটে আপনি একাই মাত্র যাত্রী ছিলেন আমাদের। তো এরকম ঘটনা অহরহই ঘটে। অনেকে আবার এরকম হয় যে আপনার নিশ্চয়ই খুলনার ঘটনাটা মনে আছে যে খুব অল্প সময়ের মধ্যে একজন অনেক দূর থেকে ড্রাইভ করে খুলনায় চলে এসেছিলেন খুব অল্প সময়ের মধ্যে দিয়ে। এবং এই সমস্ত ক্ষেত্রে কি হয় সাধারণত, এমন কোন রাস্তা আমাদের সামনে এসে পড়ে যে রাস্তাগুলোতে আমরা দেখেছি সামনে পেছনে আগে পিছিয়ে কোনো ধরনের কোনো গাড়ি নাই, জাস্ট আপনি যাচ্ছেন এবং রাস্তাটা বেশ অপরিচিত লাগছে, আপনার পরিচিত রাস্তা হঠাৎ করে অপরিচিত হয়ে যায়, আপনি ঠিক বুঝতে পারেন না যে আপনি কোন জায়গায় এসেছেন। কেন হয় এটা আমার মাথার ভেতরেই ঘটছে নাকি আসলে বাস্তবে এরকম ঘটনা ঘটছে সেটা কিন্তু অন্য প্রশ্ন, বাট ব্যাপারটা কিন্তু ভয়ের, ব্যাপারটা ভয়ঙ্কর। এবং আমি বিশ্বাস করি যে আপনার বিশ্বাস করার চাইতেও ভয় পাওয়াটা অনেক সহজ। তো আমরা ভয় পেতে চাইলে আরো একটা ঘটনায় যাই, এবং এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। নাম পড়তে ভয় লাগে, কিছু লাইন পড়ার পরে দেখি যে বলেন যে আমার নামটা প্রকাশ করবে না। যাই হোক, আমি তারপরে পড়ছি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, শুরুতেই আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমি তুষার আরিফুল, খুলনায় আমার বাড়ি এবং পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার। জীবনে অবিশ্বাস্য ঘটনা শেয়ার করার জন্য ভূত এফএমের থেকে ভালো প্ল্যাটফর্ম আর হয় না, তাই ঘটনাটি লিখে পাঠালাম। যেহেতু জব করছি এবং আমার নাইট শিফটে কাজ, সো সরাসরি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করা সম্ভব হলো না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে আমার ঘটনাটি শেয়ার করবেন। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল আজ থেকে 11-12 বছর আগে হবে, যখন আমি সবেমাত্র কলেজে প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার ছোট চাচা সবেমাত্র বিয়ে করেছেন, তাই নতুন চাচিকে বিয়ের পর প্রথম আমার দাদা বাড়িতে আনা হবে। তাই চাচিকে বরণ করার জন্য আমরা সব চাচাতো ফুফাতো ভাই বোনরা মিলে বরাবরের মতো একটা প্ল্যান করি। প্ল্যানটির প্রসঙ্গে পরে আসছি, আগে আমার দাদা বাড়ির কিছু বর্ণনা দেওয়া প্রয়োজন। সাতক্ষীরা জেলার
তালা থানার অন্তর্গত নলতা গ্রাম। আমার দাদারা 4 ভাই ছিলেন। বলা যায় অনেকটা একান্নবর্তী পরিবারের মতো। 4 ভাই একসাথেই থাকতেন, মানে একজনের বাড়ির পিঠের সাথে আরেকজনের বাড়ি, আর একটা বড় আঙিনা 2 দাদা শেয়ার করতেন। সেই হিসেবে 4 ভাইয়ের মধ্যে বিশাল 2টা উঠান বা আঙিনা যেটাই বলেন। মেইন রোড থেকে বাড়িতে প্রবেশ করার সময় প্রথমেই বাম হতে 4 বাড়ির নিজস্ব অর্থায়নে করা একটি পুরনো মসজিদ, আর প্রবেশ পথের ঠিক হাতের ডানেই একটু ভেতরে একটি ছোট্ট স্থান, যেটা এই 4 বাড়ির যারা রিলেটিভ তাদের কবর দেওয়ার জন্যই ব্যবহার করা হতো। আর বাড়ির পেছন দিকটায় অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে বাঁশ বাগান। চোখ বন্ধ করুন, জায়গাটা কল্পনা করুন। এই বাঁশ বাগানটির অবস্থান ছিল বাড়ির পেছন দিকটাতে থাকা একটা গোয়াল ঘরের পেছন সাইডে। আমাদের গ্রামে এখন সব ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেলেও ওই সময়টাতে সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়নি। আমার দাদার বংশ জমিদার বংশ ছিলেন তারা, এবং বিধায় ওই গ্রামের ওই পরিবার মোটামুটি সম্মানিত ছিল। তাই কোনো কারণে অনেক আগে থেকে আমার দাদা বাড়িতে বিদ্যুৎ ছিল। তবে পল্লী বিদ্যুৎ হবার কারণে সন্ধ্যা হতে না হতেই রেগুলার মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য লোডশেডিং থাকতো। যাই হোক, মোটামুটি বাড়ির চারপাশ জুড়ে ছিল বেশ প্রশস্ত বাগান, তাই স্বাভাবিকভাবেই বিদ্যুৎ চলে গেলে পুরো বাড়ির পরিবেশটা এবার আমি যে প্ল্যানের কথা উল্লেখ করেছিলাম সেটা হলো এই বাড়ির ভৌতিক পরিবেশকে কাজে লাগিয়ে বাড়ির নতুন মেহমানকে বরণ করে নেয়ার একটা রীতি অনেক আগে থেকেই চলে আসছে। তাই ঘটনার দিনেও আমরা নতুন চাচিকে ভয় দেখানোর জন্য একটি প্ল্যান তৈরি করি। প্ল্যানটা এমন ছিল যে একটি মাটির ঠিলা বা মাটির কলসি যে যাই বলেন না কেন, এটার গায়ে সাদা চাদর মুড়িয়ে ভেতরে একটা লম্বা বাঁশ পুড়ে একটি কৃত্রিম জিনের অবয়ব বানানো হবে। ওটা আমি হাতে নিয়ে বাড়ির পেছনের গোয়াল ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকবো, এবং আমরা লুকোচুরি খেলার ছলে চাচিকে গোয়াল ঘরে আনতে বাধ্য করব এবং জিন সেজে তাকে ভয় দেখাবো। যদিও আমি অন্ধকার খুব ভয় পাই, তারপরও যেহেতু আমার আশেপাশে সবাই থাকবে চেনেই, আমি নিজেই রাজি হয়ে গেলাম গোয়াল ঘরে জিন সাজার জন্য। এভাবেই সবকিছু প্ল্যান অনুযায়ী শুরু হলো। সন্ধ্যা হতে না হতেই কারেন্ট চলে যায়। তখন শীতের মৌসুম চলছিল, মাসটা হবে জানুয়ারি বা তার মাঝামাঝি, এক্স্যাক্টলি আমার মনে নেই। যাই হোক, সন্ধ্যার ঠিক পরপরই আমরা গেমটা শুরু করি এবং ঘড়ির সময় হবে আনুমানিক 6টা বা 6:30 এমন। প্ল্যান অনুযায়ী চাচিকে চোর বানানো হয় এবং দেন আমরা সবাই পালিয়ে যাই আর ছড়িয়ে ছিটিয়ে পড়ি। যেহেতু মূল প্ল্যান ছিল চাচিকে বাড়ির পেছনে গোয়াল ঘরের ধারের কাছে নিয়ে আনা, তাই বাকিরা সবাই বাড়ির ভেতরে লুকায়, শুধু আমি বাদে। এনিওয়ে, সবাই লুকিয়ে আছে ভেবে নিশ্চিন্তেই আমি সেখানে স্টে করতে থাকি। একটা কথা বলে রাখা ভালো, তা হলো গোয়াল ঘর থেকে আমার ছোট দাদির রুমের জানালাটা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং রুমের মধ্যে একটা হারিকেন অল্প তেজ দিয়ে হালকা মৃদু আলো দিয়ে জ্বলছিল। গ্রামে সন্ধ্যা হলেই হারিকেন জ্বালিয়ে রাখার একটা নিয়ম ছিল। ইভেন এখনো এই নিয়মটা ফলো করা হয় অনেক গ্রামেই। যেহেতু কারেন্ট নেই, চারিদিকে কুচকুচে অন্ধকার, তাই ওই রুমের হারিকেন থেকে আসা স্বল্প আলোয় বাঁশবাগান বরাবর অনেকটা অবধি দেখা যাচ্ছিল। প্রথম কিছুক্ষণ যাবৎ আমরা সবাই হাসাহাসি কোলাহল শুনতে পাচ্ছিলাম, অনেকটা এমন যেন সবাই এক এক করে চাচির কাছে ধরা খাচ্ছে, 1 টিপ, 2 টিপ, 3 টিপ এভাবে। যেহেতু আমার বাপ চাচারা সবাই মিলে অনেক বড় পরিবার, তাই সেই হিসেব করে আমার চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন ও সংখ্যায় অনেক ছিলাম। তাই আমার কাছ পর্যন্ত আসতে অনেক টাইম লাগছিল। আমি ওখানে একা একা বেশ অস্বস্তি বোধ করছিলাম। তারপর চুপ করে ঘাপটি মেরে ওখানে আড়ালে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে সবকিছু সম্পূর্ণ নীরব হয়ে যায়। আমি আর কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। অনেকটা খেলা শেষ হয়ে গেলে যেমন হয়, সবাই হাঁপিয়ে যায়, চুপ হয়ে যায়, ঠিক তেমন হচ্ছিল। আমি কিছু চিন্তা না করেই সেখানে অপেক্ষা করতে থাকি। ঠিক তার একটু পরেই আমাকে গোয়াল ঘরের ঠিক ফ্রন্ট সাইডে আমার ফুফাতো ভাই নোমান আচমকা এসে বলল, ভাইয়া তুমি এখানে কি করছো? সবাই তো ওই দিকে যাচ্ছে, চাচিও ওই দিকে, চলো তুমিও যাবে। জাস্ট এটুকু বলেই
ও গোয়াল ঘরের পেছন দিকে এক পা দুপা করে বাগান বরাবর এগোতে থাকলো। আমি যেন এরকম একরকম হিপনোটাইজড হয়ে গেলাম এবং নোমানের কথা শুনে হুট করে আমার সামনে দেখে, কারণ গোয়াল ঘরে যদি কেউ আসতে চায় তাহলে অবশ্যই একদম সামনের রাস্তা বরাবর আসতে হবে, আর যে বরাবর আমি লুকিয়ে আছি তাতে যেই আসুক না কেন আমার সামনে দিয়েই গোয়াল ঘরে প্রবেশ করতে হবে, এখানে ঢোকার আর কোনো রাস্তা নেই। তাই আমি খানিকটা হতভম্ব হয়ে যাই। হঠাৎ রোমানকে চোখের সামনে দেখে আমার বুকের ভেতর ছ্যাঁক করে ওঠে। এরপর প্রায় 10-12 সেকেন্ড চুপ করে থেকে রোমানকে অনুসরণ করতে শুরু করি। আমার মনে অসংখ্য প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে যে সবাই এই বাগানের ভেতর গিয়ে পালিয়ে আছে কেন, চাচি বা সেখানে গিয়ে সবাইকে খুঁজছে, রোমান কোন রাস্তা দিয়ে আমার সামনে আসলো। এভাবে চিন্তা করতে করতে আমার পেছন পেছন আমি ওর পেছন পেছন চলতে শুরু করি। আমি চুপ না থেকে এক একে প্রশ্ন করা শুরু করলাম রোমানকে, কিন্তু কোনো কথার জবাব দেয় না রোমান, শুধু নাক বরাবর নিঃশব্দে হেঁটেই চলেছে। রোমান তখন ক্লাস 3 বা 4-এ মেবি, কিন্তু বয়স হিসেবে ওর পায়ের শব্দ বেশ জোরে জোরে হবার কথা, কিন্তু আমি আমার কানে অনলি আমার নিজের হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এর মধ্যে ওর হাঁটার স্পিড দ্বিগুণ হয়ে গেল, মনে হচ্ছিল ও যেন বাতাসে ভেসে ভেসে চলছে। আমি একটু ভালো করে খেয়াল করতেই নিচের দিকে তাকাতেই যা দেখলাম তা দেখে আমি ওই মুহূর্তেই আমার কি হাল হয় সেটা আমার জবান দিয়ে প্রকাশ করতে পারবো না। আমি ঘটনাটি লিখছি, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে বারবার। আমি দেখি ও সম্পূর্ণ শূন্যে ভাসমান। আমার পেছনে ওই যে দাদির রুম থেকে হারিকেনের আলো, সে আলোয় সেই ছায়াটাই দৃশ্যমান। তবে আমার ভাই রোমানের কোনো ছায়া পড়ছে না মাটিতে। সে রীতিমতো অসম্ভব। ও আমার থেকে 10 কদম দূরে অবস্থান করছিল। ধারণা মতে আরো বেশ খানিকটা যাওয়া পর্যন্ত আমাদের ছায়া মাটিতে পড়ার কথা, কিন্তু না, আমি জাস্ট আমার ছায়াই দেখতে পাচ্ছি, ওর কোনো ছায়া নেই মাটিতে। এই দৃশ্য দেখার পর আমি রীতিমতো প্রচন্ড ঠান্ডার মধ্যেও ঘামতে শুরু করি। আমি ঠিক ওই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। আমি কি করা উচিত এই জ্ঞান আমার মধ্যে থেকে সম্পূর্ণ লোপ পেয়ে গিয়েছিল। প্রচন্ড ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এ পর্যন্ত যা যা হচ্ছে পরিস্থিতি তার থেকেও ভয়ঙ্কর হতে শুরু করলো। আমি হঠাৎ কিচ্ছু দেখতে পাচ্ছি না। রাতে রুমের আলো নিভানোর সাথে সাথে চোখে যেমন ঘুটঘুটে অন্ধকার লেগে যায়, আমার ঠিক ওই মুহূর্তে ওই রকম অনুভূতি হচ্ছিল। রোমানকেও আর দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমি আমার হাঁটা বন্ধ করে দেই। আমি আমার কোন দিক, সামনে বা পাশে বা পেছনে, ইভেন কোনো দিকেই তাকাতে সাহস পাচ্ছি না। চুপ করে হাতের বাঁশটাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি। এমন সময় আমি একটা গুমানিস আওয়াজ শুনতে পাই। প্রথমে লাগছিল আওয়াজটা আমার বাম পাশ থেকে 20 থেকে 25 হাত দূর থেকে আসছে। এর কিছু পর আবার পেছন থেকে আরেকটা শব্দ আসছিল। আবার কখনো মনে হচ্ছিল আমার সামনে থেকে কেউ ঘুমাচ্ছে। আওয়াজটা অনেকটা কুকুরের মতো, কিন্তু আওয়াজটা ডেপথ হিউজ, মোটা, এবং যা কোনো কুকুরের পক্ষে করা সম্ভব নয়। আমার শরীর একদম ঘেমে ভিজে একাকার। আমি একটু একটু করে সামনের দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করছি, বাট ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাচ্ছে না। ঠিক আমার সামনে ওইরকম 20 থেকে 25 হাত দূরেই একটা পা, একটা বাঁশ ঝাড়ের ওপরে, তার একটা পা বেশ খানিকটা দূরে আর একটা গাছের ওপরে, এবং একদম সাদা ঘন লম্বা চুল মাটি পর্যন্ত বিছিয়ে দিয়ে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি খুবই চিকন গলায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আবার একটু থেমে থেমে কুকুরের মতো করে গোঙাচ্ছে। আর ওটার মুখের শেপটা অনেকটা কুকুরের মতো, আবার কিছুটা মনে হচ্ছিল অনেক বৃদ্ধা কোনো মানুষের ফেসের মতো। মুখের ওই অ্যাকচুয়াল শেপটা আমি লিখে হয়তো বোঝাতে পারবো না, এমন কিছু আমি আগে কোনোদিন বাস্তবে দেখিনি। আমি জিনিসটার একদম সম্মুখে পাথরের মতো দাঁড়িয়ে আছি আর দেখছি। মনে মনে আমি পেছন দিকে দৌড় দিব ভাবছি, অ্যাটেম্প্ট নিচ্ছি, কিন্তু আমার পায়ে এক বিন্দু নড়ছে না। আমি ফিল করতে পারছি যে একজন নর্মাল মানুষ জোরে দৌড়াতে সক্ষম, কিন্তু ওই মুহূর্তে আমি ঝিম মেরে রয়েছি, অনেকটা প্যারালাইজড হয়ে যাওয়ার মতো। আমি দোয়া-দুরুদ পড়ার শক্তিও হারিয়ে ফেলেছি, এবং শীতের সময় বাগানের মধ্যে ঝড়ের মতন বাতাস এটা আমার মুখের পানিটুকু শুকিয়ে ফেলে। আমি ভয়ে ঢোক গিলছি আর শুধু অজরে ঘাম চড়াচ্ছি। জিনিসটা আমার গায়ের ওপরে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরে হাসতে শুরু করে। আমি আর সহ্য করতে না পেরে ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকি। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার ছোট দাদির বিছানায় শুয়ে আছি। আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। আমার কাজিনরা, আমার চাচারা, ফুপিরা, আমার বাবা মা সবাই বেডের চারপাশে দাঁড়িয়ে আছে, একভাবে আমার দিকে তাকিয়ে আছে। মিনিট 10-15 কেউ কিছু বলছে না, সবাই চুপ।
বেশ কিছুক্ষণ পর আমার আম্মু আমাকে একটা কথা শুধু জিজ্ঞেস করলো, আব্বা তুই ওই বাগানের মধ্যে গিয়েছিলি কেন, আর ওইখানে কি হয়েছিল, তুই চিল্লাচ্ছিলি কেন? আমি যে তারপর 2 দিন যাবৎ কারোর সাথে কথা বলতে পারিনি, কারণ আমার অসম্ভব আকারে জ্বর আসছিল, বাড়িতে নতুন মেহমান ছিল, আমার চাচির বাপের বাড়ির লোকজনও ছিল, বিধায় ওই দিনের ঘটনার সাথে সাথে আমরা খুলনা ব্যাক করতে পারিনি। এর 2 দিন পরই আমরা খুলনায় আমাদের বাসায় চলে আসি। এরপর ধীরে ধীরে আমি স্বাভাবিক হই, আর আস্তে আস্তে আমার ওই দিনের ঘটনাটি মনে পড়তে শুরু করে এবং আমি আম্মার সাথে পুরো ঘটনাটি শেয়ার করি। ওর পর থেকে আমার দাদার বাড়িতে নতুন মেহমানকে ভয় দেওয়ার সেই নিয়মটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু সেদিনের সেই ক্যারেক্টারটা এখনো পর্যন্ত আমার পিছু ছাড়েনি। আমি এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্নে ওই ভয়ঙ্কর ফেসটা দেখি এবং ঘুমের মধ্যে চিৎকার করে উঠি। জীবনে একবারই প্যারানরমাল কিছু আমার সাথে ঘটে, যা এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি। আমার দাদিকে জিজ্ঞেস করলে উনি বলেছিলেন ওটা নাকি গ্রামের আঞ্চলিক ভাষায় ওটাকে বলে শঙ্খনী, এবং ওটা নাকি জিনদেরই একটা জাত। গ্রামের অনেক মানুষকেই ওই জিন পরিচিত মানুষের রূপ ধরে সামনে এসে ভয় দিয়েছে, কিন্তু কখনো কারো কোনো ক্ষতি করেনি। যাই হোক, আমার ছোট দাদির কাছ থেকে শোনা অসংখ্য ঘটনা রয়েছে এই গ্রামের, পরবর্তীতে সময় পেলে শেয়ার করবো ইনশাল্লাহ। এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ভালো লাগলে লিসনারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। কোনো কথা হবে না, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আবার কথা বলবো। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM. Night comes alive. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং মোহন আমাকে লিখছেন যে নাইস স্টোরি। হিয়ন এবং তিনি চিরং থেকে এসএমএসটি করেছেন। হিয়ন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন চারদিকে মানুষ থাকা সত্ত্বেও ঘটনাটা শুনে বারবার মানে কেঁপে উঠছিলেন তিনি। সালিম আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল। মিরপুর থেকে তিনি লিখেছেন। নাহিদ আমাদের এসএমএস করেছেন এবং খুব ভালো লাগছে তার কাছে, লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে। তিশা আমাদের এসএমএস করেছেন। আদনান আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে ফুর্তি ইজ অন এবং ভৌতার সময় শুনছেন তিনি। আমাদেরকে মাইতন কাওলা এয়ারপোর্ট থেকে এসএমএস করেছেন এবং ভৌতার সময়ের সাথে তিনি রয়েছেন। লিখেছেন তাহিন আমাদেরকে চট্টগ্রাম থেকে, ইংল্যান্ডের স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। তিমাথ আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, ভৌতার সময়ের লাস্ট এপিসোডটা রক্তহীন করা ছিল তাই তিনি লিখেছেন। রাজ আমাদের এসএমএস করেছেন। জাফরিন আমাদের এসএমএস করেছেন আজকে স্টোরিগুলো খুব ভয়ের। মৌ আমাদের নাটোর থেকে লিখেছেন খুব ভালো লাগছে। মাহবুব আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন অর্চি ঢাকা থেকে, লাস্ট 3টা স্টোরি খুব ভয়ের তার কাছে লেগেছে। জেরিন আমাদের এসএমএস করেছেন। জয় আমাদেরকে এসএমএস করেছেন বর্ণ নেত্রকোনা থেকে এবং তিনি ভূতফিল্মের বিগ ফ্যান, সেটা তিনি লিখেছেন। এছাড়াও এমডি রায়হান আমাদের এসএমএস করেছেন। সাদিক টঙ্গী থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড যে স্টোরি দুটো তার কাছে খুব ভালো লেগেছে। এবং আজিজ এবং ফারিসা আমাদের এসএমএস করেছেন জিগাতলা থেকে, 5th স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। সুব্রত শামীম আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে আজিমপুর থেকে, আমাদেরকে এনআই আজকের ভূত এফএম তার কাছে অনেক ভয় লাগছে। এটা অনেকেই লিখেছেন, ম্যাক্সিমাম এসএমএস এরকমই। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফেসবুকের আমরা ফিরে আসবো আমরা, তার আগে আমরা আরো একটা ঘটনা শুনে আসি। আমাদের নতুন আরেকজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং জানাবেন আপনি কোথেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় আমরা যাবো। লিসেনার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বায়াজিদ, মিরপুর 10 থেকে এসেছি। জি। আমি প্রথমে যে ঘটনা বলতে যাচ্ছি আমার গ্রামের ঘটনা, নাটোর জেলাতে আমার বাড়ি গ্রামে। আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, 2012 সালের 13 সালের ঘটনা। আচ্ছা। তো আমি বরাবর নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তাম আগে, বেশি এখন হয় না। তো 5 ওয়াক্ত নামাজ বাদেও আর যে নামাজ আছে আমি সেই নামাজগুলো নিয়মিত নামাজ পড়তাম। তো আমি প্রথমে আমার একটা ঘটনা ঘটে, সেটা হইছে এমন যে আমি ঘুমায় থাকতে থাকতে হঠাৎ করে চন্দ্রা ভাব, এমন টাইমে আর কি আমি এক কাত হয়ে ঘুমিয়ে আছি, একাই ঘুমাইতাম। তো এমন অবস্থায় যে আমার মনে হচ্ছে আমার দরজার লাইট অফ, অনেক রাত, তখন 12টা বা 12:30টার উপরে। তো দরজা দিয়ে একটা ছায়া আসলো, ছায়া এসে আমার গায়ের উপর চেপে ধরার পর আমি তার সাথে আমাকে এমন ভাবে চেপে ধরছে যে যেন আমার নিঃশ্বাস বের হচ্ছে না স্যার ভাই,
নিঃশ্বাস বের হচ্ছে না, আমি নিঃশ্বাস নিতেও পারছি না। তার সাথে মানে আমি আমার শক্তিতে আমি তাকে কোনোভাবে নামাতে পারছি না। আমরা অনেকে জানি যে বোবায় ধরে, বাট আমার মনে হয়েছে ওটা বোবায় না। আমার জানালা দিয়ে লাইট আসে, সেই দিন আর জানালার লাইটও আসছে না, বাড়ির ভেতরের লাইটটা। তো এইভাবে তার সাথে আমার একটু মানে মারামারির রকম হইলো। আমি তাকে দেখার জন্য মাথায় হাত দিলাম। মাথায় হাত দিয়ে আমি বাম হাতটা দিলাম, আমার খুব ভালো করে মনে আছে। বাম হাত দিয়ে আমি বুঝলাম যে তার চুলে মাথায় যখন হাত দিছি তার চুলটা বিশাল বড়। হুম। আমি একা ঘুমাই, তার চুল এত বড় হবে কেন? তবে অনেক বড় চুল। যাই হোক, আমি তখন অনেক সূরা পড়লাম, কিছুক্ষণ পর ঠিক হয়ে গেল। এটা আমার প্রথম ঘটনা। মানে এটা আপনার সাথে কি ওই একবারই ঘটেছে? না, দুইটা ঘটছে। এটা প্রথম কাটটা, মানে আচ্ছা, প্রথম হুম, হুম। কয়েকদিন আগের ঘটনা। তারপরে কিছুদিন পরে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, বাজে 12:30 একটা এমন। হুম। তো আমি নামাজ পড়বো, দরজা আটকিয়ে পেরে নামাজে দাঁড়ায় নামাজ জায়নামাজ পড়ছি। দাঁড়ায় গেলাম, হ্যাঁ। নামাজ পড়া সে মোনাজাত করছি। আচ্ছা। মোনাজাত করতে গিয়ে আমি বলছি, হে আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, আমি জানি যে তুমি আমি দোয়া করলে যা চাবো আজকে রাতে, এই রাতে যে নামাজ পড়ে যা চায় সেটাই পূরণ হয়ে যায়। তো অনেক আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে মানে পেতাত্তা হিসেবেও আমাকে যেন আছে কিছু আমি দেখি। হঠাৎ করে আপনার হঠাৎ করে আমি মনে হলো অনেক কিছুই তো হয়, অনেক কিছুই হয়, তো অনেক কিছুই চাচ্ছি। আচ্ছা। তার সাথে এটাও চাই, খুবই দেখি অদ্ভুত। মেলে নাকি। দেখ আপনি অনেস্টলি বলছেন, হ্যাঁ মেলে ঠিক আছে। তখন আমি চাচ্ছি মোনাজাত করে, যাক মোনাজাতটা শেষ করলাম। আমার দরজাটা আর কি, আমার রুমটা ছিল যে চারিদিক ঘুরানো বা আমাদের বাড়িটা, হুম। তো পেছনের বাড়ির পেছনের জানালা ওইটা থাকে আমার বেডের সরাসরি মাথার সোজাসুজি। আচ্ছা। আর আমার মুখের সামনে মানে পায়ের সোজা বাড়ির ভেতরে একটা জানালা আছে, তো উপরের দরজা জানালার পাল্লাটা খোলা। তো ভেতরে লাইট জ্বলা থাকে, বাড়ির ভেতরে লাইটটা আর কি, লাইটটা আসে ওই একটু লাইট আসে রুমের ভেতর, এসে একটু আলো হয়। আর পেছনের দরজা পাল্লা তো আছে। তবে নামাজ শেষে মোনাজাত করে উপরের পাল্লাটা খুলে গেছে, নিচে আবারটা খুলে দিলাম, খুলে দিয়ে সবাই ফাঁকা করে দিলাম। যেন এবার মনে করছি মনে মনে যে কিছু আসলে এবার দিয়ে আসবে, এবার দিয়ে বের হয়ে আপনার যাবে। দেখার প্রবল ইচ্ছা যে হ্যাঁ, কিছু অনেক ঘটুক অপ্রাকৃতিক। হ্যাঁ, পেছনে পুকুর আছে, সাথেই পুকুর, আবার পেছনে জঙ্গল আছে, জঙ্গল বলা চলে, অনেক বড় বড় দেবদারু গাছ, হুম। তারপর কবর আছে আমার দাদু দাদির, এমনটা আর কি। তবে যাই হোক, ঘুমানোর চেষ্টা নিচ্ছি, শুয়ে আছি। 15 মিনিট 20 মিনিট পর আমার ঘুম চলে আসছে। মানে ঘুম একবারে ঘুমায় গেছি তা না, চন্দ্রের অবস্থা। আমি জেগে আছি, বোঝা যাচ্ছে, কোনো শব্দ হইলো শুনতে পাচ্ছি। তো ডান কাতে শুয়ে আছি। তো গরমের সময় ফ্যান চলছে, অনেক অনেক জোরে ফ্যান চলছে। তো আমি শুয়ে থাকতে থাকতে মানে পেছন থেকে মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে। হঠাৎ করে এত গরমের মাঝে ঠান্ডা। ও রাসেল ভাই, আমি ভুলে গেছিলাম যে আমি যখন মোনাজাতটা শেষ করে উঠি, একটা শালিক পাখি বাড়ির পেছনের জানালা দিয়ে ঢুকে। এটা খুব ইম্পর্টেন্ট। শালিক পাখিটা পেছনের জানালা দিয়ে ঢুকে, হ্যাঁ। দুইটা পাক দিয়ে ঘরের মধ্যে, আবার সামনে জানালা দিয়ে বের হয়ে চলে। এবং তখন কটা বাজে? তখন 1টা বাজবে। আচ্ছা। হ্যাঁ, 1টা এবং বাজবে। এই সময় তো এরকম শালিক পাখি হ্যাঁ, দেখার আমি কোনো তো অবাক কোনো যে শালিক কারণই পাখি নেই। তো আমি মনে করছি হয়তো ফেরেশতা, এমন ভাবছি, কিন্তু আচ্ছা। তখন আল্লাহকে আমি ধন্যবাদ জানাইলাম। যাক, আমি এই তো গেল এটা। তো শুয়ে আছি, পেছন থেকে ঠান্ডা লাগছে। আমি ভাবছি কি ব্যাপার, আমার পেছনে ঠান্ডা লাগছে, এমনটা কেন? এত গরমে ফ্যান চলছে, তবে কাঁথা নেবো এমনটা করছি, নিতে আর কি একটু ঘুমের মতন হইল। তো মাথার সাথেই জানালা, ওই পাশে জানালা খোলা। তার ভয়ও লাগছে যে আল্লাহ কিছু হয় নাকি, আবার চোর বা কেউ টেনেও ধরতে পারে, এমনটা ভয় করছি। যাই হোক, ওটা আছি, হঠাৎ করে শব্দ শুরু হইলো। শব্দ যে আমরা বিভিন্ন হরর মুভি দেখি, হরর মুভিতে শব্দ কেমন যেন শব্দ হয়, মানে মন থেকে গা লোম সেরে ওঠার মতো শব্দ। আর গ্রামের মানুষ বিশেষ করে সহজেই ভয় পায় না, এটা আমি জানি। তো শুয়ে থাকতে থাকতে শব্দ হচ্ছে, আমি জায়গা পেলাম। আমি তো ঘুমাইনি তখন, জায়গা পেলাম, কি ব্যাপারে এমন শব্দ কেন? থাকতেই বাস শব্দ হচ্ছে হয়ে আমি দেখছি আমার হাত, মানে আমার শরীর স্পর্শ হচ্ছে। কেন স্পর্শ হচ্ছে, আমি কি ব্যাপার, আমার শরীর কেন স্পর্শ হবে এত রাতে? আচ্ছা। স্পর্শ হবে বাস, আমার মাথায় মানে গায়ে হাত দিচ্ছে। আমি ঠান্ডা হয়ে মানে উপরে যখন তাকাইলাম জানালার দিকে, হয়তো মানে মাথাটা যখন আমি উপরে করি, জানালা তো পেছনে দাঁড়া দেখা যাবে। শুয়ে আছে, আমি দেখছি যে এমন কেউ হবে, মানে মাথা থেকে শুরু করে তার কান আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা। চোখের মানে সাইজ কেমন মনে হচ্ছে, চোখটা টেরা, চোখ দিয়ে মানে টেরা হয়ে মানে মুখ দিয়ে রক্ত পড়ছে, আর গায়ের লোম বিশাল বড় বড়। হ্যাঁ, আমি সম্পূর্ণ তখন আমার সেন্স আছে।
এমন এমন অবস্থা বিশাল বড় বড়। তো আমি জানালাতে শুয়ে আছি, আমি ভয়ে একটু পেছনে হাঁটছি, ভয়ে মানে বেডের পেছনের দিক চলে যাচ্ছি যে আমার মাথাটা একটু নিয়ে যায়। হ্যাঁ, তো জানালা পাল্লাটা পেছন দিকে, আমি যে আটকায় দেবো তাও পাচ্ছি না। আচ্ছা, তো আমি পেছন দিকে যাবো, এমন সে আমার মানে আমার ঘাট থেকে, এখান থেকে জি। ঘাট থেকে সে আমাকে ধরছে, ধরে জানালা দিয়ে বের করবে। মনে হচ্ছে সে আমাকে জানালা দিয়ে বের করে নিয়ে যাবে, সে আমাকে খাবে বা কিছু করবে। মানে সে অবস্থায় তো আমরা মনে করি অবশ্যই সে খাবে, আর- কোন একটা ক্ষতি করবে আপনি মানে সেটা বুঝতে ক্ষতি পারছেন। করবে। মানে আমি মনে হয় যে এমনি বলতে পারে যে জাহান্নামের কথা বলছে, হয়তো বা এমন কিছু আমাকে আক্রমণ করছে। মানে ওইটা আমি ভাষা, আপনি যখন আকাশ পাতাল ভাবছেন অনেক কিছু আর কি। আমি মানে তখন সূরা দোয়া কিছু পড়ছি না, হুম। মানে আমার মনে আসছে তা তখন তেমন অবস্থা আমাকে ধরছে। আমি তার মনে হয় মাথায় বা কোথাও হাত দিয়েছিলাম, হাত আচ্ছা। দিয়ে দেখছি যে মানে তার গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে আমার হাত। আমার তখন মনে হচ্ছে যে সে আমার, ছায়ার মতো কিছু একটা। হ্যাঁ, সে আমাকে মনে হচ্ছে জানালা দিয়ে বের করে নিছে। আমার হুম। মনে হচ্ছে ওর মাথাটা আমার জানালা বাইরে। আমি তখন ভাবছি আমি শুইলাম, আমি তো ভেতরই আছি, আমার মাথা জানালা বাইরে। তখন আমার তো মানে গরমের মাঝে আমার ঠান্ডায় মানে আমি জমে গেছি। হুম হুম। সূরা পড়তে শুরু করলাম, সূরা পড়ছি আমি, অনেক 4-5 মিনিট চলে যাচ্ছে, আমায় আর মানে তাকে আমি রেহাই পাচ্ছি না, হুম হুম। এমন অবস্থা হচ্ছে। তো ওই যে লাইটটা আসতো বাইরে থেকে, সেই লাইটটাও নাই এখন, ঘর সম্পূর্ণ অন্ধকার, সেই লাইটটা আসছে না। আমি অনেক সূরা পড়ছি, সে আমাকে ছাড়ছে না। মানে আমার মনে হচ্ছে আমি মনে হয় মরেই গেলাম, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় আজকে শেষ। তো আমি আবার এটা ভাবছি যে আমি যদি এখন সেন্সলেস হই, আল্লাহ যদি সেন্সলেস করে তাও তো আমি বাঁচি, কারণ এখান থেকে আমি ভয়ে অন্যরকম। তারপরে কি হলো? তারপর আমি এমনটা বলছি, বলতে অনেক সূরা পড়লাম, পড়ার পর আমি বলছি এমন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে বলছি, সে আল্লাহর বন্ধু, তার নাম নিয়ে বলছি আমাকে ছেড়ে চলে যাও। তার একটু পরেই সে মানে আমি হই, তাতে রেহাই পাই উঠে আর কি লাইট জ্বালায়, পানি খাই, আম্মুকে ডাকি। তারপরে আর কি সকাল হয়ে বলার পর 2-1 দিন পর আমি তাবিজটা নিই, তাবিজ নেওয়ার পর আমার কাছে সম্পূর্ণ ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, ঘটনার জন্য। এবং আমরা একটা জিনিস শুধু চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে, যে সত্যি যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে যে হঠাৎ করে আপনি আবিষ্কার করেন যে আপনার শরীরের কিছু অংশ চলে গেছে জানালার বাইরে আপনার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে কেমন হবে? আমার মনে হয় যে অনেকেই যত ঠান্ডাই লাগুক, হঠাৎ করে যদি জানালা খুলে শুয়ে পড়েন, লাগাতে আর আজকে রাত্রেবেলায় যাবেন না। আর যদি যান তাহলে আমরা খুবই খুশি হব, কারণ যদি কোনো ঘটনা ঘটে আমাদেরই লাভ, আমাদেরকে সাথে পরে শেয়ার করতে পারবেন আপনারা সেটা। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের ফেসবুক পেজে অলরেডি আমরা আপলোড করেছি আজকের যে সমস্ত যারা আসছেন, আজকের পার্টিসিপেন্ট যারা গেস্ট আমাদের, সেই সমস্ত অনারেবল গেস্টের ছবি আমরা ভিডিও আমরা আপ করেছি। আপনারা সরাসরি পরিচিত হতে পারেন তাদের সাথে ফেসবুকের মাধ্যমে। এবং এখন দেখছি আমরা অনেকে আমাদের SMS পাঠিয়েছেন। এবং আমি এক্সাম শেষ এবং এক্সামের মধ্যে শুনতে পারিনি, অনেকদিন পরে শুনছেন। নিয়াজুর রহমান নিয়াজ, নাইম হোসেন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে এরকম টাইপের ঘটনা তিনি শুনতে চান এবং আজকের স্টোরিগুলো ভালো হচ্ছে লিখেছেন আমাদের সাকিব। আমরা ফেসবুক থেকে দেখতে পাচ্ছি এগুলো। আমাদেরকে এছাড়াও কাব্যঘুরি SMS এখানে লিখেছেন ফেসবুকে যে ফার্স্ট এবং থার্ড যে স্টোরিগুলো সেগুলো ভয়ানক ছিল। মেহেদি হাসান আমাদের লিখেছেন যে অনেক ভয় লাগছে। এছাড়া আমাদেরকে মুনিরা আনজুম মুক্তা লিখেছেন অনেক ভয় করছে, আজকে ভালো লাগছে লিখেছেন। আরো অনেকেই দেখতে পাচ্ছি লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল লিখেছেন। ফেসবুকের নামগুলো উপর ফেমের সময় চেঞ্জ হয়ে যায়। মনের জানালায় কে। আচ্ছা, সামিয়া আজাদ আমাদের এখানে লিখেছেন এবং তার অনেক বেশি ভয় লাগছে তিনি লিখেছেন এবং ভয় তিনি নড়তে পারছেন না। রুমের জানালার দিকে তাকালেও মনে হচ্ছে যে ওখানে কেউ চলে আসবে, এরকম একটা অনুভূতি তার হচ্ছে। আজকে স্টোরি বেস্ট লিখেছেন আরো অনেকেই এরকম। শাকিল আহমেদ শুভ আমাদের লিখেছেন যে এখনই আসলাম ভাই, বাট ফার্স্ট স্টোরিটা একদম ভয় পাইয়ে দিলেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে লিখছেন। আমাদের যে ফুর্তির পেজ সেখানেও আছেন আপনারা অনেকে। প্রীতম আছেন আমাদের এখানে, সেতু আছেন আমাদের এখানে, শাহরিয়ার, ইমন আছেন আমাদের এখানে। ভূত এফএম শুনছেন, খুব ভয় পাওয়া যাবে তিনি আশা করছেন। তার মানে এই মাত্র আমাদের জয়েন করলেন এবং তিনি একটা পরিবেশও তৈরি করে ফেলেছেন, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলেছেন তার পাশে ভূত এফএম শোনার জন্য। নাইম ইসলাম আমাদের এখানে আছেন, আমাদের সাথে রয়েছেন। এছাড়াও রয়েছেন ফরিদ, লিখেছেন নাইস স্টোরি। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেলোয়ার হোসেন, এছাড়াও আছেন আমাদের সাথে নাসিম সহ আরো অনেকে। আমরা দিনের কাছ থেকে আরেকটা খুব ছোট্ট একটা ঘটনা শুনে আসবো এবং তারপরে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। ইন দ্য
মিন টাইম আপনারা আমাদের SMS পাঠান, মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে 9840 নাম্বারে আমাদের ইমেল করতে চাইলে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটা বলে দিচ্ছি, bhutfm BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেটা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি যারা আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি দিনারের কাছে, খুবই ছোট্ট একটা ঘটনা শুনবো আমরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। জি রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি এক বড় ভাইয়ের মুখ থেকে শুনি, তো আমি ওনার নামটা বলছি না। তো ঘটনাটি হচ্ছে ওই বড় ভাইয়ের দাদার নানার, তার মানে মোস্ট প্রবাবলি আজ থেকে প্রায় 100 বছর বা তারও বেশি হবে আচ্ছা, আগের একটি ঘটনা, এবং এটা মানিকগঞ্জ জেলার একটি ঘটনা। তো বড় ভাইয়ের ওই যে রিলেটিভটা ছিলেন উনি খুব শক্তিশালী ছিলেন। তো এত বেশি শক্তিশালী ছিলেন যে ওই গরুর ধান বোঝাই যে গাড়িগুলো ছিল সেগুলো যখন কোনো খাদে পড়ে যেত উনি একাই তুলতে পারতেন সেটা। আচ্ছা। তো ওনার একটা ঘটনা হচ্ছে যে উনি বিয়ে করার পর তো উনি ওনার ওয়াইফকে নিয়ে একদিন নৌকাতে করে ঘুরতেছিলেন খালের মধ্যে দিয়ে। তো খালের সাথে ছোট্ট একটা রাস্তা, তারপর হচ্ছে আরেকটা খাল। তো উনি চিন্তা করতেছেন যে নতুন বিয়ে করছি, যদি এখন ওয়াইফকে স্ত্রীকে যদি নামতে বলি নৌকা থেকে, তো ব্যাপারটা কেমন দেখা যায়, আর যদি না হয় তাহলে ওনাকে অনেক দূর ঘুরে আবার আসতে হবে। তো উনি করলেন কি যে স্ত্রীকে না নামতে বলেই জাস্ট উনি নৌকাটাকে, মানে এত বেশি শক্তিশালী ছিলেন যে উনি নৌকাটাকে তুলে জাস্ট খালের এক পাশ থেকে উনি আরেক পাশে নিয়ে আসেন। আচ্ছা। তো উনি এটা কেন বলছি, মানে পরে ঘটনা শুনে বুঝতে পারবেন। তো একদিন এরকম হয় যে উনি কাজ শেষ করে উনি বাসায় ফিরতেছিলেন রাতের বেলা। তো উনার বাসায় ফেরার পূর্বে যে ওনাদের গ্রামে যে ওনার বাসাতে কিছু দূরে একটা শ্মশান পড়ে। তো উনি দেখতেছেন সেখানে জাস্ট ওই বিয়ের সময় যেরকম লাল শাড়ি পরে, তো এরকম লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে সেখানে। তো উনি জিজ্ঞেস করলেন যে কে আপনি, এত রাতে এখানে কি করতেছেন? তখন প্রায় অনেক রাত। তখন ওই মহিলা তাকে কোনো রিপ্লাই না করে জাস্ট তাকে ক্রস করে চলে গেল। তো উনি যথারীতি বাসায় চলে আসেন। তো উনি এমনিতে এইসব ব্যাপারগুলোতে ভয় টয় পেতেন না। তো উনি বাসায় চলে আসার পর উনি ওনার দরজা নক করেন। তো ওনার ওয়াইফ দরজা খুলেন। দরজা খোলার পর উনি ঘরের ভিতরে ঢুকেন। তো ঢোকার পর উনি বেডের হয়ে হাত মুখ ধুয়ে জাস্ট উনি স্ত্রীর সাথে উনি রুমের ভিতর খাওয়া দাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া শেষ করে উনি ঘুমিয়েও পড়েন। আচ্ছা। তো মাঝরাতের ঘটনা, তার দরজায় বেশ জোরে জোরে নক হচ্ছে। তো মাঝরাত কি তার একটু বেশি হবে। তো উনি ঘুম থেকে উঠে গিয়ে জাস্ট দরজাটা খুলেন। তো উনি দরজা খোলার পর যেটা দেখলেন যে উনার স্ত্রী দরজার বাইরে, উনি দরজা নক করছেন। তো উনি দরজা খোলার পর ওনার স্ত্রী বলতেছে যে তুমি কখন আসলা। তখন উনি আর কোনো কিছু রিপ্লাই করে নাই। তো উনি জাস্ট খালি এতটুকু বলে যে তুমি এতক্ষণ কোথায় ছিলা। ওই তার স্ত্রীকে উনি জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলা। তার স্ত্রী যেটা বলে যে আমি ধান সিদ্ধ করতেছিলাম বাকিদের সাথে। আচ্ছা, তার মানে স্ত্রী ওখানে ছিলেনই না? না, তার মানে উনি বাসায় আসার পর কার সাথে খাওয়া দাওয়া করলেন আর কার সাথে বা ঘুমালেন, এটা রাসেল ভাই চিন্তা করার পর আচ্ছা, হ্যাঁ সেটাই ব্যাপারটা। উনি কিন্তু এত শক্তিশালী ছিল ভাই, ওনার জ্বর এসে পড়ে, সঙ্গে সঙ্গে ওনার জ্বর এসে পড়ে এবং উনি 3 দিন স্টে করেন। তারপর কিন্তু আসলে উনি ভয়ে, মানে ওই জ্বরে উনি মারা যান। ও, তারপর আর বাঁচাই নিয়ে। জি না ভাই, সেটাই। থ্যাংক ইউ দিনার, চমৎকার দুটো ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমরা যারা শুনছেন তাদেরকে বলি যে আপনি কাকে বিশ্বাস করবেন। ব্যাপারটা তো এরকমই যে আপনার ঘরের বা চিরদিনের পরিচিত যে মানুষটি, অনেকের সাথে আমি এর আগে এরকম ঘটনা পেয়েছি যে অনেক সময় অনেকে মা মনে করে ঘরে এসেছিলেন এবং মা এসছেন, জ্বর এসছে বা শরীর খারাপ বা ভয় পেয়েছেন, এরকম সময় মা এসছেন। তবে সকালবেলা যখন মাকে জিজ্ঞেস করেন, মা বলেন যে না আমি তো তোমার ঘরেই যাইনি। তো ব্যাপারটা কি তাহলে, কারা আসেন বা মানে কি ঘটে, ওই মুহূর্তটা কি হয় আসলে? এবং আপনি মানে একই সাথে যাকে দেখছেন সে আদৌ মানুষ কিনা সেই বিষয় নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে তো খুব মুশকিল, তাই না? আমি বহুদিন আগেও বলেছিলাম, এখন আবারও বলবো যে রাস্তাঘাটে আমরা অনেক সময় অনেক মানুষ দেখি কিন্তু কাউকে তার গায়ে স্পর্শ করে বা টাচ করে দেখি না যে তিনি আসলে মানুষ নাকি অন্য কিছু। হাতটা কি আসলে পিঠের উপরে থেমে গেল নাকি পিঠ থেকে বুকের ওপাশে মানে এফোড় ওফোড় হয়ে গেল, মানে ভেতরে আপনি জাস্ট মানুষটা ভেদ করে গেল আপনার হাতটা, এটা তো আমরা দেখার সুযোগ পাই না। যাই হোক, আমাদের আরো দুজন নতুন আমাদের অতিথি আছেন, তাদের ঘটনা শুনবো, বাট তার আগে আমাদের আরো একটা বিরতি দরকার। Stay tuned to Radio Footy and welcome back.
শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা ডিসেম্বর মাস পার করছি এবং আমাদের মাঝখানে আমরা বিজয় দিবসও কাটিয়ে আসলাম। বিজয় দিবসের আগে আমরা এসেছিলাম এবং আবারও বিজয় দিবসের পরে ফিরে এসেছি এবং সামনের সপ্তাহে আমরা ক্রিসমাসের দিনে আবার ফিরে আসবো। সো ইনশাল্লাহ। সো আমার কাছে মনে হয় যে আসলেই আমি আরো একবার ভূত এফএমের পক্ষ থেকে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, যাদের ইচ্ছার বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে, যাদের অশ্রুর বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীনতা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। ভূত এফএমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আমরা তোমাদের ভুলবো না। এবং আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ নোমান। আমি ন্যাশনাল পলিটেকনিক্যাল থেকে এসেছি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। ঘটনার শুরুতে আমি আমার বাড়ির বর্ণনাটা একটা দিতে চাই। আমাদের বাড়িতে যে ঘরটা, সেটা আর কি আমাদের ঘর থেকেই সবগুলো ঘর শুরু হয়। আমাদের ঘরের দুই দিকেই জঙ্গল। তো ঘটনাটা 2005 সালের। এটা কোন জায়গায়? এইটা হচ্ছে আপনার পটুয়াখালী গলাচিপা। আচ্ছা, ওকে। আচ্ছা, ঘটনা তো 2005-এর। তো আমি তখন ক্লাস 1-এ পড়ি। তো এটা হচ্ছে আমার বাবার দাদির সাথে, আমি তাকে ছোট মা বলে ডাকতাম। তো আমি আমার জন্মের পর থেকেই তাকে কখনো হাঁটতে দেখিনি। তো আমাকে খুব ভালো পেত, আমি কথা বলতে দেখেছি। তো একদিন হয় সে খুব অসুস্থ হয়ে পড়ে। তো আমার নানু আসে সেই দিন আমাদের বাড়িতে। তো আমার বাবা এবং আমার দাদা ভাই বাজারে যায়। তো আমরা বারান্দায় ছিলাম, আমি পড়তেছিলাম বসে। তো ঘরের ভিতর শুধু আমার ছোট মা ছিল, ছোট মা ছাড়া আর কেউ ছিল না। তখন বিদ্যুৎ যায়নি, আমি হেরিকেনের আলোতে পড়তেছিলাম। তো হঠাৎ করে ঘরের ভিতর কিছু ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ পাই। তো ব্যাপারটা আমাদের কাছে খুব একটা ভালো লাগছিল না। আমরা সবাই গিয়ে দেখি। তো দেখি ছোট মাকে কে যেন খাট থেকে ফেলে দিছে। যদি সে পড়ে যেত কোনোভাবে, তাইলে সে একা পড়ে দিত। মনে হয় কাকে আর কি তাকে কেউ টেনে ফেলে দিয়েছে, যেমন বিছানা সহ। তো এটা দেখে আমরা একটু শক হয়ে যাই। তো তারপর আব্বু আর দাদাভাই বাজার থেকে ফেরার পর তাদেরকে বলি। তো তারা তার বিছানাটা নিচে শিফট করে দেয়। তো এরপর থেকে তার সাথে আর কিছু হয় না। আর তারপর থেকে আর সে আর কোনো প্রকার কথা বলতে পারে না, কারোর সাথে কোনো প্রকার কথা বলতে পারে না, শুধু তাকেই থাকে। তো হঠাৎ সে আর অনেক অসুস্থ হয়ে পড়ে। তো একদিন আর কি কিছু মেহমানও আসে তাকে দেখতে, যে সে অসুস্থ হয়ে পড়ছে। তো একদিন তাও সে রাত্র 8টা বাজবে। তো তখন সবাই আর কি খাবার ঘরে খাচ্ছে। তো আমিও সেখানে ছিলাম। তো হঠাৎ করে আমি কোনো কারণে ঘরের ভিতরে চলে আসি একা। তো আমি এসে যেটা দেখি, যে এখনো যদি মনে পড়ে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। তো যেটা দেখি, তার বিছানা তো নিচে শিফট করা ছিল, ফ্লোরিং। তো কেউ তার বিছানা ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেমন এক ধার উঁচু হয়ে আছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু বুঝতে পারছি যে তাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে তার হাত এবং তাকে দেখা যাচ্ছে না। এটা দেখার সাথে সাথে আমি এমন ভাবে চিৎকার করি যে রান্নাঘর থেকে সবাই দৌড়ে আসে এবং তাকে দরজার সামনে পায়। আমার চিৎকারের সাথে সাথে ওকে ছেড়ে দেওয়া হয়। ছোট মাকে ছেড়ে দেওয়া হয়। তো ছোট মা উপরের দিকে তাকাইছিল, তাকে ডাকা হচ্ছে, কিন্তু কারো দিকে মানে কোনো রেসপন্স করছে না, কারো দিকে তাকাচ্ছে না, উপরের দিকে তাকাইছিল। এবং আমার গায়ে রীতিমতো আমি ঘামছিলাম এবং আমি খুব অসুস্থ হয়ে পড়ি ওই দিন রাত্রে। আমার এরপর আর আমার ওরকম আর কিছু মনে নেই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আপনার নামটা একটু প্লিজ বলবেন। উনি যে যাকে ছোট মা বলছেন তিনি আপনার কি আমার? আপনার নামটা একটু বলেন। আমার নাম হাসিন, আমি মিরপুর থেকে এসেছি। মিরপুর থেকে, একই সাথে। এবং ও আমার মামাতো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা কোনো আরেকদিন, ও তো ছোট মা ডাকতো, আমি বুড়া মা বলে ডাকতাম। বুড়া মা বলে ডাকতেন। আপনার ঘটনা আরেকদিন ইনশাল্লাহ শুনবো এবং আপনার কাছে ঘটনা আছে আমরা জানি, ইনশাল্লাহ শুনবো। আজকে তো হাতে আর সময় নেই। আমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল